মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। যন্ত্রণা, কি অসহ্য যন্ত্রণা। আজ সন্ধে থেকে ব্যথাটা আবার বেড়েছে। গাল থেকে মাথা অবধি একটা জ্বালা ধরানো যন্ত্রণা। ঘর থেকে বেরিয়ে একটু দূরে অন্ধকারে দাঁড়িয়েছিলাম, ঠান্ডা হাওয়াতে আরাম লাগছিল। হঠাৎ একটা টর্চের আলো লক্ষ্য করলাম। এ সময় কে? যেই হোক নিশ্চয়ই টাকা আছে ওর কাছে। লুকিয়ে আস্তে আস্তে ঘরের দরজার দিকে গেলাম। দেখলাম লোকটা ঘরে ঢুকে পড়েছে। পিছন থেকে গলা চেপে ধরলাম। দে 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 দে, হ্যাঁ দে, যা আছে দে দে। You can't be fool me, you creature of the dark. নরকের কীট! বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সৈকত মুখোপাধ্যায়ের নীল চ্যাটার্জি অ্যাডভেঞ্চার সিরিজের প্রথম কাহিনী মরু পিরানহা। গল্পটি আমরা নিয়েছি সৈকত মুখোপাধ্যায়ের লেখা রহস্যভেদী নীল এই বইটি থেকে। বইটি পত্রভারতী থেকে প্রকাশিত হয় জানুয়ারি 2023 সালে। বেতার নাট্যরূপ অর্পণ চ্যাটার্জি, মুখ্য চরিত্রে শেখর, ঋতব্রত, অংশুমান পাল, গল্পের সূত্রধার ইন্দ্রাণী। শুরু হচ্ছে মরু পিরানহা। হিমালয়ের বরফে ঢাকা পাহাড় চূড়ায় সূর্যোদয়ের কোনো তুলনাই হয় না। জীবনের কতগুলো ভোর যে সেই দৃশ্য দেখে কাটিয়েছি তার গোনাগুনতি নেই। সমুদ্রের ঢেউয়ে দোল খেতে খেতে সূর্যদেব কিভাবে টুক করে লাফ মেরে আকাশের বারান্দায় উঠে যান তাও কম দেখিনি। কিন্তু মরুভূমি, না, মরুভূমি আমার এক্সপ্লোর করা হয়নি তেমন ভাবে। তবে সে আশাও মিটে গেল কয়েকদিন আগে। ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিখ্যাত নেচার ম্যাগাজিন কোয়ালার তরফ থেকে আমাকে অনুরোধ করা হয় যদি আমি ভারতের মরু অঞ্চলের জীব বৈচিত্র্য নিয়ে ওদের জন্য একটা ফটো ফিচার করি, অবশ্যই উপযুক্ত পারিশ্রমিকের বিনিময়ে। এক কথায় রাজি হয়ে গেলাম। ভেবে দেখলাম ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নীল চ্যাটার্জির যাবতীয় কাজকর্ম হয় অ্যালপাইন, না হলে ট্রপিক্যাল রেইন ফরেস্টে। অথচ এই ভারতবর্ষেই একটা বিশাল মরুভূমি রয়েছে এবং সেখানকার জীব বৈচিত্র্য কিছু কম নয়। হ্যাঁ, থর মরুভূমির কথাই বলছি। সত্যি ওই দিকটা আমার কখনো সেইভাবে দেখা হয়নি। এবার যখন একটা সুযোগ এসেছে তখন সেটা হারানো উচিত নয়। শুনেছি থর ডেজার্টে সামান্য যেটুকু বৃষ্টি হয় সেটা হয় ওই জুনের শেষ থেকে জুলাইয়ের মধ্যে। ওই বৃষ্টিটুকুতেই মরুভূমির বুকে প্রাণের জোয়ার আসে। কোথা থেকে যে ফুটে ওঠে লাখে লাখে ঘাস ফুল, ছুটে আসে হাজারে হাজারে কীট পতঙ্গ আর পাখি, সে এক বিস্ময়। আমি ওই বৃষ্টির সময়টাতেই যাব ঠিক করলাম এবং সেই প্ল্যান অনুযায়ী 2019-এর জুলাই মাসের 22 তারিখে পৌঁছলাম বিকানিরে। পাহাড় আর তরাইয়ের অরণ্য যেমন আমার হাতের তালুর মতো চেনা, থর ডেজার্ট তা নয়। এ আমার কাছে অচেনা জায়গা। এখানকার পশু পাখি কীট পতঙ্গও তাই। অতএব আমার প্রয়োজন ছিল একজন ভালো গাইড। সেই গাইডের খোঁজ আমাকে দিলেন শ্রী রমেশ ডোকানিয়া, তালছপ্পড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ডেপুটি কনজারভেটর। এবার তাহলে কি মরুভূমিতে অ্যাডভেঞ্চার? হ্যাঁ, বলতে পারেন। নিন, আপনার গাইড চলে এসেছে। ये है सुमेध सिंह,
সুমেধের মতো গাইড গোটা রাজস্থান ঘুরে পাবেন না। আর সব থেকে সুবিধা হলো যে ও বাংলা ভালো জানে। নমস্তে স্যার। হ্যাঁ, নমস্তে সুমিত ভাই। নমস্তে। রমেশজির মুখে আপনার অনেক কথা শুনেছি স্যার। আমার আচ্ছা ভাগ্য যে আপনার আন্ডারে আমি কাজ করার সুযোগ পাচ্ছি। এই আন্ডারে কথাটা আমার একদমই ভালো লাগলো না সুমিত ভাই। যতক্ষণ জঙ্গলে থাকবো ততক্ষণ আমরা সহযোগী, বন্ধু। আমাকে দাদা বলে ডাকতে পারো, ঠিক আছে? কিন্তু কেউ কারুর আন্ডারে নেই। আমি এখানে ছবি তুলতে এসেছি, আগামী 7-8 দিন ধরে ছবি তুলবো, বাকি সব তুমি ঠিক করবে। জি স্যার, বিলকুল। ওই মরুভূমিতে বড় জানোয়ার বেশি নেই। হিরণ আছে, শেয়াল, গাধা, কভি কভি চিতাবাঘ ভি দেখা যায়। তবে বেশি ভিতরে আমরোহী পিঠের দিকে যাওয়াটা ঠিক হবে না স্যার। কেন? আর স্যার, আর ওখানে কি আছে সুমিত ভাই? আমার মনে হয় আমরোহীর বালির নিচে পিরানা মাছ আছে। ও মাছলি বালির নিচে লুকিয়ে থাকে, ছুটে এসে অ্যাটাক করে, তারপর সব খেয়ে সির্ফ কঙ্কালটুকু ফেলে রেখে আবার বালির নিচে পালিয়ে যায়। পিরানহা? মরু পিরানহা? আমার নাম নীল চ্যাটার্জি। বাড়ি কলকাতার বরানগরে, কিন্তু বাড়িতে থাকি কম। বছরের বেশিরভাগ সময় ভারতবর্ষের নানান বনে জঙ্গলে ঘুরে ঘুরেই আমার সময় কেটে যায়। কানহা, করবেট, কেওলাদেও, কাজিরাঙ্গা, কোনো জঙ্গল বাদ নেই। আসলে আমি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। বন্য জন্তু, পাখি, ফুল, প্রজাপতি এইসবের ছবি তুলি। প্রথমে ফটোগ্রাফি ছিল হবি, কিন্তু তারপর আস্তে আস্তে যখন বেশ নামডাক হয়ে গেল, তখন এটাকেই প্রফেশন বানিয়ে নিলাম। এখন অনেক টিভি চ্যানেল কিংবা ম্যাগাজিন ভারতের বন্য জীবনের ওপর ডকুমেন্টারি বানাতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে। আমি তাদের প্রয়োজন মতো ছবি তুলে দিই। সেটা হাতির ছবিও হতে পারে, আবার ফড়িংয়ের ছবিও হতে পারে। প্রকৃতির রাজ্যে সবাই সমান সুন্দর। ভেবে দেখলাম এই বিবরণের মধ্যে একটুখানি অসত্য রয়ে গেল। পত্রপত্রিকা কিংবা টিভি চ্যানেল থেকে যে অর্থকরী প্রস্তাবগুলো পাই, সেগুলো উপলক্ষ মাত্র। আসল ডাকটা আসে এই নীল চ্যাটার্জিরই বুকের খুব গভীর একটা কোনো জায়গা থেকে। কিছুটা পাহাড়ি ঝর্ণার কলকল, কিছুটা পাইন পাতার মধ্যে দিয়ে বয়ে চলা হাওয়ার শিরশিরানি, আর কিছুটা অন্ধকার বনের মধ্যে দূর থেকে ভেসে আসা হাতির বৃঙ্ঘন মিশিয়ে সেই ডাকটা তৈরি হয়। সেই ডাকটাই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নীল চ্যাটার্জিকে আর ঘরে থাকতে দেয় না। তবে এবার যে ঘটনাটার কথা শোনাতে যাচ্ছি, সেটার পটভূমি কোনো অরণ্য নয়, মরুভূমি। মরু পিরানহা নামটাও আমার মাথা থেকে বেরোয়নি। কথাটা বলেছিল তালছপ্পরের সুমেধ সিং, যাকে আমি এই এক্সপিডিশনে আমার গাইড হিসেবে পেয়েছিলাম। তালছপ্পরের ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ডেপুটি কনজারভেটর রমেশজির ফরেস্ট বাংলোতে বসে কথা হচ্ছিল, যখন সুমেধ সিং এই মরু পিরানহার কথাটা তোলে। সুমেধ বছর 35-36-এর একজন চনমনে ছেলে, চাবুকের মতো চেহারা। সে হঠাৎ মরু পিরানহা বলল কেন? মাছ তো জলে থাকে, মরুভূমিতে মাছ আসবে কি করে? না, সুমেধ সিংকে মূর্খ ভাববেন না। 2015-এ ডিসকভারি চ্যানেলের একটা টিমকে সুমেধ থর মরুভূমিতে গাইড করেছিল। ও খুব ভালো করেই জানে পিরানহা কি আর কোথায় পাওয়া যায়। আরে ওসব সুপারস্টিশন, ওসব বাদ দিন তো। আমার সাজেশন যদি নেন, এখানকার পাখি আর পোকাদের ছবি তুলুন। সাপও আছে অনেক রকমের। দে আর ওয়ান্ডারফুল ক্রিচার্স। মরুভূমির ভয়ানক ক্লাইমেটের সঙ্গে লড়াই করার জন্য ওরা যেভাবে অ্যাডাপ্টেড হয়েছে, সে এক দেখার মতন জিনিস। ওই দেখুন,
বলতে না বলতেই একটা স্পেসিমেন হাজির। উনি মুচকি হেসে চোখের ইশারায় আমাদের পায়ের কাছের মেঝের দিকে দেখালেন। পুরনো আমলে লাল সিমেন্টের মেঝে, তার উপরে একটা শুকনো পাতা পড়েছিল। তাছাড়া আর কিছুই দেখতে পেলাম না। সুমেধ সিং একটু নিচু হয়ে পাতাটাকে খুব সাবধানে 2 আঙুলে তুলে আমার চোখের সামনে নিয়ে এলো। এটা আসলে একটা পোকা, পোশাকি নাম লিফ ইনসেক্ট। চ্যাটালো ডানায় বাদামি রং, তার উপরে পাতার শিরার মতো আঁকি ঝুঁকি, সব মিলিয়ে অবিকল একটা শুকনো পাতার আকৃতি নিয়েছে। এই প্রথম তাকে চোখে দেখলাম। আমার মোবাইলে একটা ছবি তুলে নেওয়ার পর সুমেধ সিং পোকাটাকে উড়িয়ে দিল। বেশ, তাহলে সুমেধ ভাই, আমাদের ঘোরাঘুরির প্ল্যানটা বানিয়ে ফেলি, কি বলো? রমেশজি, আপনাকেও কিন্তু থাকতে হবে। এই রে, সঙ্গে থাকতে বলে তো বিপদে ফেললেন। আপনাকে না বলি কিভাবে? আসলে টাইগার সেন্সাস চলছে তো, আমাকে থাকতেই হবে সেখানে। ক্ষমা করবেন চ্যাটার্জি বাবু। আরে না না, ক্ষমা করবার আমি কে? আমার একটা ফোনেই আপনি যে সাহায্যের হাত বাড়িয়েছেন, আমি কৃতজ্ঞ। আচ্ছা বলুন, আমরা কোথা থেকে শুরু করব তাহলে? দেখুন, ভৌগোলিক দিক থেকে তাল ছাপ্পাড় হলো সেমি অ্যারিড রিজিয়ন। ওটাকে পুরোপুরি মরুভূমি বলা যায় না। আপনি আর সুমেধ এখান থেকে আরও দক্ষিণে যাবেন, মানে রাজস্থান থেকে গুজরাটের দিকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, বিলকুল। ওই যেহেতু পশ্চিমে যাব আমরা, মানে সমুদ্রের দিকে, আমরা মরুভূমির মধ্যে যত রকম গাছপালা আর পশু পাখির ভ্যারাইটি রয়েছে তার অনেকটাই কভার করে ফেলতে পারবো। হ্যাঁ, কথা বলতে বলতে আমাদের জন্য চলে এলো খেজড়ি গাছের ফুল দিয়ে বানানো পকোড়া আর মশলা চা। শুনলাম মরুভূমিতে যেখানে আর কোনো গাছ নেই, সেখানেও নাকি একটা দুটো খেজড়ি গাছ ছায়া করে আছে। সেই গাছের ফুল দিয়ে বানানো হয়েছে এই পকোড়া। আহ, কি অপূর্ব খেতে! মিস্টার চ্যাটার্জি, আপনাকে একটা দারুণ জিনিস বলি। এই সময়টাই হচ্ছে মরুভূমিতে স্যান্ডগ্রাউস পাখিদের ডিম পাড়া আর বাচ্চা বড় করার সময়। আপনি ওদের নেস্টিং অ্যাক্টিভিটির নানান স্টেজ নিয়ে একটা ফটো ফিচার করতে পারেন। এমন আশ্চর্য একটা বিষয় ঠিক মতন ডকুমেন্টেশন করতে পারলে নিশ্চয়ই খুব পপুলার হবে। স্যান্ডগ্রাউস পাখিদের বাচ্চা বড় করার ব্যাপারটা যে সত্যিই প্রকৃতির এক আশ্চর্য ঘটনা, সেটা আমি জানতাম, কিন্তু নিজের চোখে দেখার সুযোগ আগে কখনো হয়নি। স্যান্ডগ্রাউস মরু অঞ্চলেরই পাখি, অনেকটা পায়রার মতন দেখতে, শুধু চেহারাটা আর একটু বড়সড়, আর পালকের রং পায়রার চেয়ে অনেক বেশি সুন্দর। মরুভূমির মধ্যেই কোনো এক জায়গায় হাজারে হাজারে স্যান্ডগ্রাউস পাশাপাশি বাসা বানায়, যাকে পক্ষীবিজ্ঞানের পরিভাষায় বলা হয় নেস্টিং কলোনি। বাসা বলতে বালির উপরেই সামান্য খড়কুটো। পাখিগুলো সেই বাসার মধ্যে ডিম পাড়ে, যথাসময়ে বাচ্চাও হয়। কিন্তু স্যান্ডগ্রাউসরা বাসা বাঁধে জলাশয়ের থেকে বহু দূরে, যাতে শেয়ালের মতন ছিঁচকে জন্তু আর শিকারী পাখিদের হাত থেকে তাদের বাচ্চাদের বাঁচাতে পারে। কিন্তু তাহলে মরুভূমির ঠাঠা রোদ্দুরে যে বাচ্চারা সারা দিন পড়ে থাকে, তাদের গলায় মাঝে মাঝে একটু জল না দিলে তারা তো বাঁচবে না। এই সমস্যার এক আশ্চর্য সমাধান করেছেন প্রকৃতি দেবী। তিনি পুরুষ স্যান্ডগ্রাউসদের বুকের কাছটা স্পঞ্জের মতন একরকমের স্পেশাল টাইপের পালক দিয়ে ভরিয়ে দিয়েছেন। প্রতিদিন সকালে একসঙ্গে হাজারে হাজারে পুরুষ স্যান্ডগ্রাউস কোনো না কোনো মরুদ্যানের হ্রদের পাড়ে নেমে আসে, নিজেরা পেট ভরে জল খায়, তারপর জলের মধ্যে বুক পেতে বসে, আর সঙ্গে সঙ্গে সেই স্পঞ্জের মতন পালকগুলো চোঁ চোঁ করে জলে ভরে ওঠে। পালক ভর্তি জল নিয়ে পুরুষ স্যান্ডগ্রাউসরা বাসায় পৌঁছলে বাবার বুকের ভেজা পালক ঠোঁট দিয়ে চুষে বাচ্চারা প্রাণ ভরে জল খায়। সত্যি পাখির রাজ্যে এরকম উদাহরণ আর দ্বিতীয় নেই। কিন্তু কোথায় এই স্যান্ডগ্রাউসদের কলোনি তা তো আমি জানি না, একটু হেল্প করুন। নিশ্চয়ই, আপনাকে একটা চার্ট এঁকে দুটো জায়গা দেখিয়ে দিচ্ছি। এই বলে উনি একটা পেপার ন্যাপকিন টেনে নিয়ে তার উপরে কিছুটা ব্যবধানে দুটো স্পট আঁকলেন। একটা স্পটের পাশে নাম লিখলেন ফাগুয়া তাল। তাল মানেই বুঝতে পারছেন তালাও, মানে সরোবর। এখানে স্যান্ডগ্রাউসরা স্নান করে। তবে একটা ব্যাপার দেখুন মিস্টার চ্যাটার্জি, এই যে ফাগুয়া তাল জায়গাটা দেখছেন, ইট ইজ আ নাইস প্লেস। এখানে সুন্দর একটা লেক আছে,
আমি খবর পেয়েছি এখন প্রতিদিনই ওখানে বৃষ্টি হচ্ছে, কাজেই লেকে জল পাবেন। লেকের চারপাশে কিছু লোক বাস করে, ওরা ওখানে মকাই বাজরার চাষ করে আর ভেড়া চড়ায়। খুব অতিথিবৎসল, কাজেই ফাগুয়াতালে আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু তারপর যেই আরও 80 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আমরোহী পিটের দিকে যেতে যাবেন, তখনই আপনাকে কিছু প্রবলেমের মধ্যে পড়তে হতে পারে। কেন? প্রথমত, রাস্তাটা ট্রেচারাস। স্যান্ড ডিউন বোঝেন তো, বালির পাহাড়, সেগুলো আবার বালির ঝড়ের সঙ্গে মুভ করে। তার মধ্যে দিয়ে যেতে হবে। রাস্তা বলতে কিছুই নেই, কোনো ল্যান্ডমার্কও নেই। দ্বিতীয়ত, ওই রাস্তায় কোনো লোকালয় পাবেন না। সেটা অবশ্য খুব একটা আশ্চর্য নয়। বছরের মধ্যে বেশিরভাগ সময়ে যেখানে টেম্পারেচার 50 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করে, যেখানে 1 গ্লাস জলের জন্য 10 হাত মাটি খুঁড়তে হয়, সেখানে মানুষ থাকবে কেমন করে? তাছাড়া সর্বনাশ, আরও আছে? এটা অতটা ভয়ানক নয়। আমরোহী পিটের থেকে মাত্র 3 কিলোমিটার দূরে পাকিস্তানের বর্ডার লাইন খুব একটা ভালো করে চিহ্নিত নয়। এদিকেও যেমন বালি আর ফণি মনসা, ওদিকেও তেমনি বালি আর ফণি মনসা। কাজেই ভুল করে যদি বর্ডার ক্রস করে ওদিকে চলে যান আর ওদের বর্ডার গার্ডের হাতে ধরা পড়েন, তাহলে আপনার এক্সপিডিশন তৎক্ষণাৎ খতম। অবশ্য আমি কখনো ওদিকে মিলিটারির লোকটোক দেখিনি, না ইন্ডিয়ার না পাকিস্তানের। তাহলে আচ্ছা, আপনারা কি সাজেস্ট করছেন? দেখুন, রাস্তার ব্যাপারটা সুমেদ সামলে নেবে। আমরা বালিয়াড়িকে যতটা ভয় পাই, ও ততটা পায় না। আর স্যান্ডগ্রাউসদের কলোনি পাক বর্ডার থেকে 3 কিলোমিটার দূরে, কাজেই আপনি নিশ্চিন্তে আমরোহী পিঠ থেকে ঘুরে আসুন। এইসব প্ল্যান করতে করতেই সন্ধে হয়ে এল। রেস্ট হাউসের সামনেই বিশাল তৃণভূমি, তার পশ্চিম দিগন্তে একটা টিলার সারি। টিলার পেছনের আকাশটাকে টকটকে লাল রঙে রাঙিয়ে দিয়ে সূর্য অস্ত যাচ্ছিল। আমাদের বাংলোর কাঁটাতারের বেড়ার ঠিক ওপাশ দিয়ে রাজকীয় ভঙ্গিতে শিং উঁচিয়ে হেঁটে যাচ্ছিল প্রায় 20টা কৃষ্ণসার মৃগের একটা দল। একটা ময়ূর ডানা ঝাপটাতে ঝাপটাতে সেই খেজড়ি গাছটার মগডালে গিয়ে বসল, তারপর চিৎকার ছাড়ল। এ যেন এক অন্য জগৎ। আমাদের পরের ডেস্টিনেশন হরিনাথ ট্রাভেল এজেন্সি, সুমেধের দোস্ত বৃন্দার এজেন্সি। সেখান থেকে আমরা একটা 4 হুইল ড্রাইভের হেভি ডিউটি গাড়ি ভাড়া করলাম। ড্রাইভার স্বয়ং বৃন্দা। এই অ্যাডভেঞ্চার ও কিছুতেই হাতছাড়া করতে চায় না। আমারও বেশ লাগলো ছেলেটাকে। ঠিক হলো, বৃন্দা পরের দিন ভোরে তালছপ্পর থেকে আমাকে আর সুমেধ সিংকে তুলে নেবে। তারপর আমরা আসল মরুভূমির দিকে রওনা দেব। আগামী 8 দিনের মধ্যে অন্তত 5 দিন আমরা এমন একটা অঞ্চলের মধ্যে দিয়ে যাব যেখানে কোনো লোকালয়, দোকানপাট, পেট্রোল পাম্প কিচ্ছু নেই। সবচেয়ে বড় কথা, নেই জলের সোর্স। তাই আমরা 6খানা বিশাল বিশাল আর্মি ডিসপোজালের জেরি ক্যান ভাড়া করলাম। একটা জেরি ক্যানের ক্যাপাসিটি 20 লিটার। স্যার, এখনই এগুলো ভরে রাখার দরকার নেই। মরুভূমিতে ঢোকার আগে শেষ যে গ্রামটা পাবো তার ইদারা থেকে ভরে নিলেই হবে। খাবার দাবার, চাল, আটা, তেল সবই কিনতে হলো। ভাড়া করলাম তাঁবু, গ্যাসের স্টোভ, পেট্রোম্যাক্স বাতি। মাঝে একটা সুভেনিয়ারের দোকানে ঢুঁ মেরে একটা বই চোখে পড়ল। নাম হাউ গ্রিন ওয়াজ মাই ডেজার্ট। বাংলায় মানে দাঁড়ায় কত সবুজ ছিল আমার মরুভূমি। লেখকের নাম অশ্বিনী কুমার দাগা। বইটা অনেক পুরনো, 1983 সালে ছাপা। কাজেই দোকানি মাত্র 50 টাকায় সেটা আমাকে দিয়ে দিলেন। বইটা কিনে ল্যাপটপের ব্যাগে ভরে নিলাম। বৃন্দার সমস্ত জিনিস তখনই ওর গাড়িতে তুলে সুন্দর করে বেঁধে ছেঁধে নিল। বৃন্দাকে আমরোহীর কথা বলা মাত্রই দেখি ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ব্যাপারটা কি, একটু পরিষ্কার করে বলো তো বৃন্দা, কিসের ভয়? আমরোহীতে দানও আছে স্যার। আমি অবাক হয়ে কিছুক্ষণ বৃন্দার মুখের দিকে তাকিয়ে রইলাম। ছেলেটা বিকম পাস, শিক্ষিত।
এসব দানো টানোর কথা কি বলছে? বৃন্দা নিশ্চয়ই আমার মনের ভাব বুঝতে পারল। কি করব স্যার, আমি জ্ঞান হওয়ার পর অন্তত 3টে ঘটনার কথা শুনেছি। কি শুনেছ? বাইরের লোক নয় স্যার, লোকাল বাঞ্জারা, এই বেদে, এই ডেজার্ট যাদের ঘর বাড়ি, আমরোহির ওদিকে গিয়ে পড়েছিল। তারপর না আর ফেরেনি। পরে পরে তাদের শুধু কঙ্কালগুলো পাওয়া গেছে। ওখানেই ওই বালির উপরে পড়েছিল। আর চোখে তাকিয়ে দেখলাম সুমেধ সিং বৃন্দার সমর্থনে ঘাড় নাড়ছে। আমি খুব নরম গলায় বললাম, দেখো বৃন্দা, সুমেধ, তোমরা এখানকার ছেলে। তোমরা আমার চেয়ে অনেক বেশি ভালো করে জানো যে মরুভূমির বুকে রাস্তা হারিয়ে গরমে বা জলের অভাবে মারা যাওয়াটা কোনো বিরল ঘটনা নয়। আমি যা শুনলাম, আমরোহির রাস্তা খুব ট্রেচারাস, যেখানে কোনো লোকালয় নেই, কোনো চিহ্ন নেই যা দেখে পথ ঠিক করা যায়, সেখানে 30 বছরে 3টে এরকম ঘটনা ঘটে যাওয়াটা কি খুব বড় ব্যাপার? কেন এর মধ্যে অলৌকিক টেনে আনছো বলো তো? এই তো ডেপুটি কনজারভেটর সাহেব কত বিশ্বাস নিয়ে বললেন, বৃন্দা আর সুমেধ থাকতে রাস্তা হারানোর কোনো ভয় নেই, ওরা স্যান্ড ডিউনস খুব ভালো করে চেনে। তাহলে কি তোমাদেরকে ট্রাস্ট করে উনি ভুল করলেন? না না স্যার, ঠিক আছে স্যার, চলুন। দেখুড়লা জাদু হোসে, जो होगा देखा जाएगा। হ্যাঁ স্যার, जो होगा देखा जाएगा। সোমবার ভোরবেলায় মরুভূমির আকাশে জীবনে প্রথমবার যে সূর্যোদয় দেখলাম, তার বর্ণনা কিভাবে করব ঠিক বুঝতে পারছি না। এই সূর্যোদয়ের দৃশ্যের মধ্যে একটা হিংস্রতা রয়েছে। প্রতি ঘন্টায় বাড়ছে রোদের তেজ। কোথায় মিলিয়ে গেল রাত্রিরের সেই শিরশিরানি ভাব? 10টার সময় একবার জানলার কাঁচটা অল্প নামিয়েছিলাম, মনে হলো মুখের ওপর কেউ যেন এক মুঠো জ্বলন্ত কয়লা ছুঁড়ে দিল। তবু আশ্চর্য প্রাণ শক্তি দেখলাম এখানকার পশু পাখি আর পতঙ্গদের। লক্ষ লক্ষ বছরের অভিযোজনে ওদের প্রত্যেকের শরীরেই এই তীব্র দহন সহ্য করার ক্ষমতা তৈরি হয়ে গেছে। ভোর থেকে বেলা 10টা-11টা অবধি দিব্যি নানান জাতের ছোট ছোট পাখি ঝোপঝাড়ের মাথায় চিড়িক পিড়িক করে লাফিয়ে বেড়াচ্ছিল। বেশিরভাগই ফিঞ্চ, মানে আমাদের মুনিয়া গোত্রের পাখি, যারা ঘাসের বীজ খায়। সেদিন দুপুরে গোমটি বলে একটা ছোট শহরে পৌঁছে আমরা যাত্রায় ইতি টানলাম। একটা ছোট হোটেলে উঠলাম। একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে বৃন্দা আর সুমেধ বেরোলো পেট্রোল পাম্পের উদ্দেশ্যে, আর আমি ক্যামেরার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। একাই ঘুরছিলাম। ঘণ্টাখানিক এদিক ওদিক ঘোরাঘুরি করতেই সন্ধে হয়ে এলো। প্রধান রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে ঠিক ওই জায়গাটাতে এসেই বাঁদিকে ঘাড় ঘুরিয়ে তাকাতেই চমকে উঠলাম। পাঁচিলের গায়ে যে বন্ধ দরজা, তার মাথার ওপরে সিমেন্টের অক্ষর দিয়ে যা লেখা ছিল সেইটা দেখে। সেখানে রোমান হরফে লেখা ছিল আমরোহি মিনারেল সল্ট কোম্পানি, তার নিচে লেখা গোমটি ডিপো, আর তারও নিচে কোম্পানির প্রতিষ্ঠার বছর 1979। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে ফ্ল্যাশ লাইটটা অন করলাম। কাঁচা রাস্তাটার হাল খুবই খারাপ। দরজাটার চেহারা দেখেই মনে হলো যে আশা নিয়ে এসেছিলাম তা নিতান্তই দুরাশা। এ কোম্পানি নিশ্চয়ই বহুকাল আগেই বন্ধ হয়ে গেছে। এককালে বেশ বড় কাঠের পাল্লা ছিল, এখন কবজার গায়ে কয়েকটা তক্তা ঝুলছে। লোহার ছিটকিনিটারও একই অবস্থা। আমি আলতো করে ঠেলা মারতেই একটা পাল্লা খুলে গেল। আমি সেখান দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। চাঁদের আলোয় দেখলাম একটা ফাঁকা জমির মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এককালে বোধহয় এখানেই খনিজ লবণ জমা রাখা হতো, কারণ এখনো জমিটার মাঝামাঝি জায়গায় একটা মরচে পড়া ওজন মেশিন আর একপাশে
রাশি রাশি ভাঙা বেলচা, কোদাল ইত্যাদি পড়ে রয়েছে। কিন্তু লবণটা আসতো কোথা থেকে? আমরোহী থেকে। আমি পিছু হেঁটে বেরিয়ে আসতে যাচ্ছিলাম, আর ঠিক তখনই আমার ঠিক পেছনে একটা জান্তব শব্দ ভেসে এলো, যেন শিকারকে নিশানার মধ্যে পেয়ে শিকারী বলে উঠল, বাবুজি, বাবুজি, কি হলো বাবুজি? আপনি ঠিক আছেন তো এখন? একটু জল খাবেন? ঠিক আছে এখন। আমি কোথায় সুমেধ? বৃন্দা? চ্যাটার্জি স্যার, আপনি আমাদের সঙ্গেই আমাদের হোটেলেই আছেন। এই যে বৃন্দা। প্রকাশ বাবু আজ না থাকলে আমাদের খুব বিপদ হয়ে যেত। আর আমি রমেশ বাবুকে কি জবাব দিতাম বলুন তো? না সুমেধ, আমি ঠিক আছি। আসলে ওই বিশাল চেহারার ওই মানুষটা আমার কাঁধে থাবা বসালো। আমি পালিয়ে আসার চেষ্টা করছিলাম, পা মুচকে পড়ে গেলাম, মাথায় আঘাত লাগলো। তারপর সব বিশাল চেহারা সেই সাহেব, মুখের অর্ধেকটা নেই। স্যার আপনি আস্তে আস্তে উঠে বসুন। বলছি, আপনার মনে আছে ঠিক কি কি হয়েছিল? তোমরা যখন পেট্রোল ভরাতে গেলে, আমি আরেকটু ঘোরাঘুরি করেই ফিরে আসছিলাম, কিন্তু হঠাৎ আমার চোখে পড়ল জমিটার একদিকে একটা পাকা ঘর। দরজার পাল্লায় দুবার নক করে কোনো সাড়া না পেয়ে পাল্লাটা ঠেলে আমি ভেতরে ঢুকে পড়লাম। ঘরটার মধ্যে সেই সময় কোনো মানুষ ছিল না, তবে মানুষ যে থাকে তার কিছু চিহ্ন ছিল। যেমন ধরো ওই জ্বলন্ত কুপিটা, যেটার আলো আমি বাইরে থেকে দেখতে পেয়েছিলাম। ঠিক তখনই দানবের মতো একটা চেহারা আমার ওপর থাবা বসাতে যাচ্ছিল। আমি রিফ্লেক্স অ্যাকশনে ঘুরে দাঁড়াতেই গিয়েছিলাম, আর সেই জন্যই চোটটা আমার মাথায় না পড়ে পড়লো এই বাঁ কাঁধে। এক মুহূর্তে চোখে অন্ধকার দেখলাম, আর সেই সময়টুকুর মধ্যেই লোহার সাঁড়াশির মতো দুটো হাত আমার গলা টিপে ধরল। সে বলছিল, দে দে, টাকা পয়সা যা আছে বার করে দে, দে। এই একটা কথাই বারবার বলছিল। প্রাণপণ চেষ্টায় নিশ্চয়ই 2-1 মিনিটের মধ্যেই আমি নিজেকে ছাড়িয়ে নিয়েছিলাম। দম ফিরে পেয়ে দেখলাম দৈত্যের মতো বিশাল চেহারার একটা লোক আমার গলার নাগাল পাওয়ার চেষ্টা করছে। লোকটার চোখে উন্মাদের দৃষ্টি, বড় বড় চুল, দাড়ি, বেশিরভাগটাই সাদা। হলুদ দাঁতগুলো মুখের বাইরে বেরিয়ে এসেছে। তো সবচেয়ে যা ভয়ানক তা হলো ওর বিভৎস মুখটা। এই মুখের ডান দিকে মাংস বলে কিছুই নেই। কোনো ক্ষতস্থান সেরে উঠলে সেখানে যেমন লোমহীন কালচে রঙের চামড়া গজায়, সেই রকম চামড়ায় লোকটার কানের ওপর থেকে চিবুক অব্দি ঢাকা। ডান চোখের জায়গাটাতেও একটা মাংসের ঢিবি। আমি সর্বশক্তি দিয়ে একটা ধাক্কা মেরে লোকটাকে সরিয়ে পাঁচিলের গায়ের সেই দরজাটার দিকে দৌড় লাগালাম। দরজার কাছে পৌঁছে একবার পেছন ফিরে দেখলাম, না, লোকটা আর এগোয়নি। ওখানে দাঁড়িয়েই তার একটিমাত্র চোখের তীব্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হাতে একটা কোদালের বাট নিয়ে চিৎকার করতে করতে একটা অবান্তর কথা বলল, You can't befool me, you creature of the dark! নরকের কীট! সেই প্রথম ওর গায়ের রংটাও খেয়াল করলাম। লোকটা বিদেশি, শ্বেতাঙ্গ। চোখের দৃষ্টি, পোশাক, ভাষা সব মিলিয়ে এটাও বুঝতে অসুবিধে হলো না যে লোকটা পাগল। একজন উন্মাদের ওপর প্রতিশোধ নেওয়ার মতো মানসিকতা আমার নেই, তাই আমি আর পেছনে না তাকিয়ে বড় রাস্তায় উঠে এলাম। কাঁধের আঘাতটায় ততক্ষণে বেশ যন্ত্রণা শুরু হয়েছে। কিছুটা হেঁটে যেতেই হোঁচট খেয়ে পড়লাম, আর
তারপর আর কিছু মনে নেই। আমি তখন বালতি করে কুয়ো থেকে জল তুলছিলাম। আপনাকে নামক গোলার দিক থেকে বেরোতে দেখলাম। সিসিল সাহেবের খপ্পরে পড়েছেন ভেবে আপনাকে কোনো রকমে তুলে বড় রাস্তায় উঠতেই সুমেদ আর বৃন্দাবাবুর সাথে দেখা হলো। তারা আপনাকেই খুঁজতে বেরিয়েছিলেন। প্রকাশবাবু, আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো, কিন্তু এই সিসিল সাহেবের ব্যাপারটা কি? রাজস্থানের একটা ছোট শহরে একটা জলজ্যান্ত সাহেব, তাও আবার বদ্ধ পাগল, এটা তো খুব একটা স্বাভাবিক ব্যাপার নয়। ওই সিসিল সাহেবের পুরা নাম সিসিল পার্কার। প্রায় 40 বছর আগে ইউরোপের কোনো এক জায়গা থেকে মরুভূমিতে ব্যবসা করবেন বলে এখানে আসেন এবং আমরোহির মাটির নিচে খুব দুর্লভ এক ধরনের খনিজ লবণের সন্ধান পেয়ে এখানেই থেকে যান। সাহেবের নিশ্চয়ই প্রথম থেকেই পয়সা কড়ির টানাটানি ছিল, তা না হলে এই পুরা জায়গায় আসবেনই বা কেন? যাই হোক, সবাই জানতো আমরোহিতে মাটি করে নুন বার করার কাজটা সাহেব ওখানকার লোকাল লোকদের দিয়েই করান। কিন্তু কিন্তু আমি যে শুনলাম আমরোহি নাকি একটা জনমানব শূন্য জায়গা। তাই এখনকার অবস্থা আমি ঠিক বলতে পারবো না, কারণ ওখানে কোনো কালে আমাদের যাতায়াত ছিল না, এখনো নেই। তবে ছোটবেলায় আমরা সিসিল সাহেবের মুখে লোকাল লেবারের কথাই শুনেছিলাম। আচ্ছা, তারপর? সিসিল সাহেব হাফতে মেয়ে একদিন ওর ছোট লরি বোঝাই করে সেই নুন নিয়ে চলে আসতেন গোমটির এই গোলায়। এখানে উনি জোনা 5 লোককে কাম দিয়েছিলেন, তার মধ্যে একজন ছিলেন আমার বাবা। গোমটির গোলায় সেই নুন ওজন করে বস্তাবন্দি হতো, লেবেল লাগানো হতো। তারপর জয়পুর থেকে পাইকারের লোকেরা এসে নুনের বস্তা কিনে নিয়ে গেলে সিসিল সাহেবও আবার আমরোহিতে ফিরে যেতেন। বছর 2-1 মধ্যেই সিসিল সাহেবের ব্যবসাটা বেশ জমে উঠল। সাহেব গোলার জমিটা ঘিরে পাঁচিল দিলেন, একটা পাকা অফিস ঘরও বানালেন। সেসব এখনো রয়েছে, দেখলেন তো। কিন্তু তারপরেই হঠাৎ কি হলো কে জানে, সাহেব ঘোষণা করলেন তিনি আর এখানে থাকবেন না, ব্যবসা বন্ধ করে দেশে ফিরে যাবেন। আমার বাবার দুসরা কর্মচারীরা তো অবাক। সবাই প্রশ্ন করলো, কি হলো সাহেব? কেউ কি দুশ্মনী করেছে আপনার সঙ্গে, ভয় দেখিয়েছে? সাহেব ততদিনে এখানকার ভাষা ভালোই শিখে নিয়েছেন, তাই কর্মচারীদের সঙ্গে কথা বলতে অসুবিধা হতো না। উনি সিধা হিন্দিতেই বললেন, সেসব কিছু না, ওর নাকি দেশের জন্য খুব মন কেমন করছে। সবাই বুঝলো ওটা বাহানা, কারণ উনি এর আগে বলেছেন ওর 3 কুলে কেউ নেই। তাহলে এ তো মন কেমন করবে কার জন্য? শুধু আমার বাবাকে সাহেব একদিন একটা অন্য কথা বলে ফেলেছিলেন। নরকের কীট কাকে বলে বোঝো? বিশ্বাস করো কি এমন কিছু আছে বলে? আমি 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 পালাচ্ছি নরকের কীটের ভয়ে। উনি নিশ্চয়ই কোনো বদমাশ লোকের কথাই বলেছিলেন, যে ওর সঙ্গে দুশ্মনী করছিল। সিসিল সাহেবের কিন্তু দেশে ফেরা হলো না। ব্যবসা গোটানোর আগেই একদিন উনি শেষবারের জন্য আমরোহিতে গেলেন। সকলকে বলে গেলেন ওখানে যা জিনিসপত্র পড়ে রয়েছে সেসব নিয়ে দিন 3 বাদে একেবারে পাকাপাকিভাবে আমরোহির পাট চুকিয়ে ফিরে আসবেন। কিন্তু 3 দিন নয়, যেদিন গিয়েছিলেন তার পরের দিন ভোর রাতে আমরা ভীষণ আওয়াজ শুনলাম। আমরা অবাক হয়ে দেখলাম আমরোহির দিক থেকে ছুটে আসছে সিসিল সাহেবের লরি। কোনো রকমে এই গোলার দরওয়াজা অব্দি পৌঁছে সেই গাড়ি পাঁচিলে ধাক্কা মেরে থেমে গেল। আমরা দৌড়ে গিয়ে দেখলাম ড্রাইভারের সিটে স্টিয়ারিং এর উপরে মাথা রেখে সিসিল সাহেব পড়ে আছেন, জ্ঞান নেই, আর নেই মুখের ডান দিকের চামড়ার মাংস। সেই ভয়ঙ্কর স্মৃতির কথা বলতে গিয়ে ভদ্রলোক এতদিন পরেও যেন কেমন শিউরে উঠলেন। জানেন সাহেব, আমার তখন 10 বছর বয়স।
অন্য সবার সঙ্গে আমিও দেখতে এসেছিলাম। হ্যাঁ, ওই নুনের গোলাটাতেই এসেছিলাম আপনি যেখান থেকে বেরোলেন। প্রায় 40 বছর কেটে গেছে, তবু এখনো সেই ভয়ানক দৃশ্য ভুলতে পারি না। রক্ত জমাট বেঁধে রয়েছে সিসিল সাহেবের খাকি শার্টের কাঁধে, চুলে, গাড়ির সিটে। কপালের হাড়টা পরিষ্কার দেখা যাচ্ছে। নেহাত দৈত্যের মতো ক্ষমতা ছিল ওর, তাই ওই অবস্থাতেও এতখানি রাস্তা ড্রাইভ করে এসেছিলেন। অন্য কেউ হলে মাঝপথেই মারা যেত। তারপর গ্রামের লোকেরা সিসিল সাহেবকে খুব ভালোবাসত, এখনো বাসে। উনি এখানকার মানুষের জন্য অনেক করেছিলেন। জানেন তো, রাজস্থানের পাথুরে মাটিতে একটা ইদারা খোঁড়াতে গেলে রাজারাও ফাতুর হয়ে যায়। ভাবুন, উনি এই গোমটিতে সেরকম একটা ইদারা খড়িয়েছিলেন। এখনো শহরের অর্ধেক মানুষ সেই ইদারার জল খায়। এই যে বালতির জল দেখছেন, ওখান থেকেই নিয়ে এলাম। আরো অনেক দান ধ্যান ছিল ওর। সেই জন্যই আমার বাবা কাকারা সাহেবের জন্য জান লড়িয়ে দিল। সাহেবকে নিয়ে জয়পুরের বড় হাসপাতালে গেল। সেখানে মাস 2 রইলেন সাহেব। 3 বার অপারেশন হলো, কিন্তু হাসপাতালে থাকতেই বোঝা গেল উনি পাগল হয়ে গিয়েছেন। সেই থেকে সাহেব এখানেই রয়েছেন। এমনিতে সিসিল সাহেব নুনের গোলায় ওই অফিস ঘরটা থেকে বিশেষ বাইরে বেরোন না। গ্রামের লোকেরাই পালা করে ওকে খেতে দিয়ে আসে। পুজোর সময় ওর জন্য এক সেট জামা কাপড় কিনে। মাঝে সাঝে ভায়োলেন্ট হয়ে যান, আজকে যেমন গিয়েছিলেন। তবে এমনিতে খুবই শান্ত। আপনাকে অচেনা লোক দেখেই এমন করে বসলেন। আচ্ছা, আপনি কি সিসিল সাহেবের নামে থানায় রিপোর্ট করবেন? না না, একদমই নয়। দেখুন, উনি যা করেছেন তা কি আর জেনে বুঝে করেছেন? আমার মনে ওনার ওপর কোনো রাগ নেই। আর তাছাড়া কাল ভোরেই তো আমরা গোমটি ছেড়ে চলে যাচ্ছি। রামচন্দ্রজি আপনার মঙ্গল করুন। আমি তাহলে আসি, সাবধানে থাকবেন। আমরা কিন্তু আমরোহিতে কোনো গ্রামের কথা বা নুনের গোলার কথা শুনিও নি। আর 1-2বার যখন ওই রাস্তা দিয়ে গেছি, রাস্তাতে নিয়মিত লোক চলাচলও কিন্তু দেখিনি। আচ্ছা, যদি 40 বছর আগে লোকালয় থাকে, তাহলে তারা পালালো কেন? এইভাবে আস্ত একটা গ্রাম উধাও হয়ে যেতে পারে নাকি? প্রকাশবাবুর বাবাকে সিসিল সাহেব যা বলেছিলেন, আমাকেও ঠিক তাই বললেন। ক্রিচার অফ দ্য ডার্ক, নরকের কীট। তখন ওটাকে পাগলের প্রলাপ ভেবেছিলাম, হয়তো তাই। কিন্তু ওই প্রলাপের কি কোনো উৎস নেই? তাহলে কি 38 বছর ধরে কোনো নরকের কীটের হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে চলেছেন সিসিল পার্কার? খুব অচেনা আর মিষ্টি একটা শব্দে ভোরবেলায় ঘুমটা ভেঙে গেল। জানলা খুলে দেখলাম হোটেলের পেছনের জমিটায় একটা কাঁসা পেতলের বাসন বানানোর ছোট কারখানা। একজন বৃদ্ধ কারিগর সেই মাটির ঘরের মেঝে বসে এক মনে একটা কাঁসার ঘটিকে ঘুরিয়ে ঘুরিয়ে কাঠের হাতুড়ি দিয়ে পিটিয়ে চলেছে। ঠিক আধ ঘন্টার মধ্যে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম। আজ আমাদের গন্তব্য সেই ফাগুয়াতাল, যেখানে স্যান্ড গ্রাউজরা জল খেতে আসে। আমরা একটু একটু করে এগোচ্ছি, আর মাঝে মধ্যেই সুমেধ সিং হাত পাড়ছে। এই রোকো রোকো রোকো, থোড়া রোকো। কি হলো সুমেধ ভাই, কিছু দেখলে নাকি? এখনো দেখিনি স্যার, তবে আছে। ওই যে বালির ওপরে দাগ দেখছেন, আছে, এখানেই আছে। আপনি ক্যামেরা বার করেছেন? কথা বলতে বলতেই সুমেধ সিং গুঁড়ি মেরে একটা ক্যাকটাসের ঝোপের দিকে এগোতে থাকে। তারপর ফিস ফিস করে আমাকে ডাকে। দেখে যান, ওই যে দেখে যান স্যার, স্কেলড ভাইপার, মারাত্মক পয়জনাস সাপ। ওই যে আঁশগুলো দেখেছেন, কেমন করাতের দাঁতের মতন। ওই জন্যই নাম স্কেল। দেখি
সত্যি হলুদ বালির সঙ্গে গায়ের রং মিশিয়ে শুয়ে রয়েছে একটা সাপ। ফটো তুলতে শুরু করি, সাপটাও কুণ্ডলি খুলে এগিয়ে যায়। দেখুন স্যার, আপনাদের ওয়েস্ট বেঙ্গলের সাপের মতন ওই সারা শরীরটা কিন্তু মাটিতে ঠেকে নেই। দুটো পয়েন্ট, এনি টাইম only 2 points of its body touch the sand. গরম বালির ছোঁয়ায় যাতে পুড়ে না যায় সেই জন্যই এই ব্যবস্থা। এইভাবে সুমেদ আমাকে দেখালো নানান জাতের ছোট বড় ইঁদুর। বালি খুঁড়ে দেখালো কিভাবে মাটির নিচটা মৌচাকের মতো ঝাঁঝরা করে তারা তৈরি করেছে টানেল। 80 কিলোমিটার রাস্তা পেরোতে আমাদের সময় লাগলো প্রায় 5 ঘন্টা। ঠিক দুপুর 12টার সময় আমরা পৌঁছলাম ফাগুয়াতা। এই জায়গাটা তাল ছপ্পড় কিংবা গোমটির মতো আধা মরুভূমি নয়, একদম আসল ডেজার্টের মধ্যে ঢুকে পড়েছি আমরা। শেষ 20 কিলোমিটার মতো রাস্তায় আর মাটির কোনো চিহ্নই পাইনি। বালি, শুধুই সোনালি বালি। ভেবেছিলাম এমন বিভৎস মরুভূমির মধ্যে গড়ে উঠেছে যে গ্রাম, সেই গ্রাম নিশ্চয়ই গোমটির চেয়েও অনেক বেশি গরম হবে। একটু ভয়ই লাগছিল। কলকাতায় 36-37 ডিগ্রি টেম্পারেচারেই আমরা বাপরে মারে করি, সেখানে 46-47 ডিগ্রি টেম্পারেচারটা ঠিক কেমন লাগবে? কি স্যার, ঘুম হলো নাকি? কি যে বলো সুমেদ, এই গরমে টেন্টের ভেতর বেঁচে থাকাটাই বড় ব্যাপার। এই ল্যাপটপটা খুলে বসেছিলাম। ইন্টারনেট ছাড়া ল্যাপটপ নিয়ে আর কি বা করা যায় বলো? তা ঠিক বলেছেন স্যার, আমরা তো এইভাবে থেকেই অভ্যস্ত। যাই হোক, আপনি তাহলে বসুন। আমি আর বৃন্দা গ্রাম থেকে পাঁঠার মাংস নিয়ে এসেছি। এবার কাঠের আগুনে সেই মাংসটা বসাবো। একদম রাজস্থানি স্টাইলে পাঁঠার মাংস আর রুটি। ও স্যার, যা লাগবে না, উংলিয়া চাট কে খাएंगे। সুমেদ আর বৃন্দা যেতে পেট্রোম্যাক্সের আলোটা উস্কে দিয়ে ল্যাপটপ ব্যাগ থেকে সেই যে বইটা কিনেছিলাম সেটা নিয়ে বসলাম। ভূমিকা থেকেই পড়া শুরু করলাম। ভূমিকায় অশ্বিনী কুমার দাগা প্রথমেই বলেছেন এই বইয়ের উদ্দেশ্য। সাধারণত কোনো বইয়ের এই অংশটুকু কেউ মন দিয়ে পড়ে না। আমিও খুব তাড়াতাড়ি নামগুলোর উপর দিয়ে চোখ বুলিয়ে যাচ্ছিলাম, কিন্তু একটা নামের দিকে চোখ পড়তেই আমি শক খাওয়ার মতো সোজা হয়ে বসলাম। নামটা হচ্ছে সিসিল পার্কার। আপনা থেকেই আমার ডান হাতটা একবার বাঁ কাঁধের দিকে চলে গেল। পণ্ডিত অশ্বিনী কুমার দাগা কেন সিসিল পার্কারের মতো একজন নুনের ব্যবসায়ীর কাছে কৃতজ্ঞ হলেন? ভারী অদ্ভুত ব্যাপার তো। অশ্বিনী কুমার লিখছেন, ভারত পাকিস্তান সীমান্তের কাছাকাছি আমরোহী নামে এক গ্রামে বাস করে কৈটব জাতির লোকেরা। পৃথিবীর অনেক আদিবাসী সম্প্রদায় যেমন কোনো পশু বা পাখিকে নিজেদের আদিপুরুষের মর্যাদা দেয়, এই কৈটবরা সেই মর্যাদা দেয় গঙ্গা ফড়িংয়ের মতন এক জাতের পোকাকে। কীটের থেকে জাত বলেই সম্ভবত তারা নিজেদের কৈটব বলে ডাকে। গোমটি সেই ভদ্রলোক তো তাহলে ভুল কিছু বলেননি। আজ না হোক মোটামুটি 40 বছর আগে সত্যিই আমরোহীতে লোকবসতি ছিল। শুধু সিসিল পার্কারের গল্প নয়, এই বইতে তার প্রমাণও আছে। দেখি তো আর কি কি লিখেছেন তিনি। লোকগুলো গেল কোথায়, সেই ব্যাপারে যদি এই বইটা কোনো আলোকপাত করতে পারে। শরণাতীত কাল থেকে কৈটবদের একমাত্র জীবিকা ছিল শিকার আর পশুপালন। এক বিদেশি, যার কথা এই বইয়ের ভূমিকায় উল্লেখ করেছি, তিনি এই অবস্থার কিছুটা বদল আনেন। তার নাম সিসিল পার্কার। সিসিল পার্কার ওই আমরোহী গ্রামের কাছাকাছি অঞ্চলে মাটির নিচে খুব দামি খনিজ লবণের স্তর আবিষ্কার করেন। খুব বেশি দিন আগের কথা নয়, থর মরুভূমির ওই অঞ্চল দিয়ে একটি নদী বয়ে যেত। নদীটির নাম ছিল দুষদ্বতী। ঋগ্বেদে এই নদীর উল্লেখ রয়েছে। তখন ওই অঞ্চল ছিল শস্য শ্যামল।
মহাভারতের বন পর্বে যে কাম্যক অরণ্যের কথা পাওয়া যায়, অজ্ঞাতবাসকালে পাণ্ডবেরা যে অরণ্যে আশ্রয় নিয়েছিলেন তারও অবস্থান ছিল ওই আম্রোহী গ্রামের কাছে দুশোদ্যতী নদীর তীরে। কিন্তু কালক্রমে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় শুকিয়ে যায় নদী দুশোদ্যতী। শুকিয়ে যাওয়া জলধারার অংশ হিসেবে এখানে সেখানে রয়ে যায় কয়েকটা বিশাল হ্রদ। হাজার বছর ধরে সমুদ্রের বালি উড়ে এসে সেই হ্রদগুলোকেও চাপা দিয়ে দেয়। হ্রদের জলে দ্রবীভূত লবণের স্তরটুকু শুধু থেকে যায় মাটির নিচে। সম্প্রতি শ্রী পার্কার কৈটবদের সহায়তায় এই লবণ উত্তোলন করছেন। এর ফলে কৈটবদের জীবনযাত্রা কিছুটা উন্নত হয়েছে বলেই তিনি জানান। কিছুদিন আগে আমার সঙ্গে শ্রী পার্কারের জয়পুরের এক দোকানে আলাপ হয়। কথায় কথায় পার্কার সাহেব আমাকে বলেন, মাটির নিচ থেকে লবণ তুলতে গিয়ে তিনি আশ্চর্য কিছু ফসিল খুঁজে পেয়েছেন। উপযুক্ত খরিদ্দার পেলে তিনি সেই ফসিল বিক্রিও করবেন। আমি তার কাছ থেকে কিছু ক্ষুদ্র পতঙ্গের শরীরের ছাপের ফসিল ক্রয় করি। মরুভূমির অতীতের সাক্ষ্য হিসেবে ওই ফসিলগুলো অমূল্য, কারণ পরবর্তী সময় আমি বিভিন্ন গবেষকের কাছে ওগুলিকে যাচাই করিয়েছি এবং নিশ্চিত হয়েছি যে ফসিলগুলি প্যালিওসিন যুগের কীটপতঙ্গের দেহাবশেষ। ওই পতঙ্গগুলিকে আজকের ঘাস ফড়িংয়ের পূর্বপুরুষ বলা যায়। বুঝতেই পারছেন, জল না থাকলে সেখানে এত জলজ কীটপতঙ্গও থাকত না। ব্যাস, এরপর যা দেখছি তা তো শুধু ফসিলের ছবি আর বিবরণ। এসব তো ঠিক বুঝতেও পারছি না, বুঝে কাজও নেই যদিও। গতকাল গোমটির সেই প্রকাশবাবুকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম, সিসিল পার্কার সাহেবের মুখে কেমন করে আঘাত লেগেছিল, কি মনে হয় তার? কোনো বিস্ফোরণ, অ্যাসিড জাতীয় কোনো পদার্থের কাজ? খনি থেকে নুন তুলতে গেলে এই ধরনের বিপদ ঘটতেই পারে। তাতে ভদ্রলোক বারবার বলেছিলেন না, যারা সিসিল সাহেবের চিকিৎসা করেছিলেন তারা নাকি ভারী অদ্ভুত কথা বলেছিলেন। তারা বলেছিলেন সিসিল পার্কারের মুখের ডান দিক দিয়ে করাতের মতো কোনো একটা ধারালো অস্ত্র চলে গিয়েছিল। তাহলে যার সঙ্গে গ্রামবাসীদের এত সুসম্পর্ক, তাকে কেউ কেন ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করবে? কেনই বা সিসিল সাহেব আমরোহীর অত ভালো ব্যবসা গুটিয়ে নিয়ে চলে আসার কথা ভাবছিলেন? আজকের আমরোহীতে কোনো গ্রামের অস্তিত্ব নেই, কিন্তু 40 বছর আগে ছিল। কৈটবরা গেল কোথায়? কেন তারা গ্রাম ছেড়ে চলে গেল? সিসিল সাহেবের আমরোহী ছেড়ে চলে আসার সঙ্গে কি কৈটবদের গ্রাম ছাড়ার কোনো সম্পর্ক আছে? থাকলে সেটা কি? মাথায় ওই প্রশ্নগুলো নিয়ে কোনো মতে চোখ বুঝলাম। জানি না উত্তর পাবো কিনা, তবে আমার সিক্স সেন্স বলছে উত্তর পেতে গেলে তার জন্য বড় দাম দিতে হবে। এই প্রথম আমরা ভোরবেলার বদলে বিকেলে রওনা হলাম আমরোহীর উদ্দেশ্যে। মরুভূমিতে একটা আশ্চর্য ব্যাপার ঘটে। দিনের বেলায় আবহাওয়া যেমন তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে ওঠে, সূর্য অস্ত গেলেই সেরকম দ্রুত ঠান্ডা হতে শুরু করে। আমি আগে কোনোদিন শেয়াল জন্তুটাকে অস্থির হতে দেখিনি। ভারতের নানান গ্রামে জঙ্গলে এই চালাক প্রাণীটি দেখা পেয়েছি। সবসময় মনে হয়েছে ও ঠিক জানে ওকে কি করতে হবে। আজই প্রথম দেখলাম 3টে শেয়াল কেমন যেন ভয় পাওয়া মুখে এলোমেলো ভাবে ছুটছে। এই গাড়িটা 1 মিনিট দাঁড় করাও বৃন্দা, একটা ছবি নেব। একটা ছবি নি। স্যার স্যার এখন নয়, একটু পরে একটু পরে। ভাবলাম কি জানি, হয়তো এখানকার জমি গাড়ি দাঁড় করানোর উপযুক্ত নয়। বাইরে বেশ অন্ধকার নেমে এসেছে ততক্ষণে,
কিন্তু আশ্চর্য, আকাশে একটাও তারা নেই। ব্যাপারটা কিরকম হলো? আগের দিন রাতে ফাগুয়া ঝোড়ার টেন্টে বসেও তারা ভরা আকাশ দেখেছি, আজ তারাগুলো গেল কোথায়? এইসব ভাবতে ভাবতেই শুধু আকাশের তারা নয়, চারপাশে সবকিছুই একটা ঘোলাটে চাদরের আড়ালে যেন ঢাকা পড়ে গেল। প্রায় একই অভিজ্ঞতা হয় দার্জিলিংয়ের পাহাড়ি পথে। হঠাৎ করেই যখন মেঘ এসে আশেপাশের সমস্ত দৃশ্য মুছে ফেলে। কিন্তু এটা তো দার্জিলিং নয়, থর মরুভূমি। এখানে তো মেঘ আসবে না। আমি অবাক হয়ে সুমেধ আর বৃন্দার মুখের দিকে তাকালাম। দেখলাম দুজনেরই চোখ মুখ ভীষণ সিরিয়াস। জিজ্ঞেস করলাম, কি হলো বলো তো সুমেধ? স্যার, একটা স্যান্ডস্টর্ম আসছে, আন্ধি, যাকে বলে বালির ঝড়। তার আগে খুব হালকা বালি মাটির গুঁড়ো বাতাসে ভেসে উঠেছে, তাই কিছু দেখা যাচ্ছে না। তাহলে গাড়ি চালাচ্ছ কেন? আর চালাবো না স্যার, একটা ঠিকঠাক পাহাড়ের শেল্টার পেয়ে গেলেই গাড়ি দাঁড় করিয়ে দেব, আবার আঁধি চলে গেলেই বেরোবো। তুমি কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি স্যার, পাচ্ছি। আমি মনে মনে বললাম, সাবাস। শেরপারা যেভাবে এভারেস্টকে চেনে, নুলিয়ারা যেভাবে সমুদ্রকে চেনে, এই বৃন্দা কিংবা সুমেধ সেইভাবেই চেনে মরুভূমিকে। ওদের রক্তেই বালি মিশে আছে। স্যার, শেল্টার মিল গয়া স্যার। হ্যাঁ বৃন্দা, চলো উধারই খাড়া কর দো। একটা বাঁক ঘোরার পরেই হঠাৎ গাড়ির হেডলাইটের আলোয় দেখতে পেলাম আমাদের সামনে বড়জোর ৩০০ মিটার দূরে কিছু পশু এবং মানুষ দাঁড়িয়ে রয়েছে। না, সবাই দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে ৪টে উট। তাদের মাঝখানে ৬ জন লোক পাথরের চাঁইয়ের ওপর বসে আছে। মাথায় মুখে জড়ানো পাগড়ির মতো কাপড়, আলখাল্লা। প্রত্যেকের কোলে খুব আধুনিক চেহারার আগ্নেয়াস্ত্র। ইতিমধ্যে ঝড় উঠে গেছে। জানলা পুরো বন্ধ থাকা সত্ত্বেও তীক্ষ্ণ বাঁশির শব্দের মতো একটা আওয়াজে আমার কানে তালা লেগে যাচ্ছিল। কি হলো বৃন্দা? কি করছো? আরে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যে। হঠাৎ আমাদের গাড়িটা সজোরে ব্যাক গিয়ার দিয়ে বোঁ করে 180 ডিগ্রি ঘুরে গেল। যদি ভগবানে বিশ্বাস করেন তাহলে তার নাম নিন। আমি আমার মতন করে চেষ্টা করছি যাতে অ্যাক্সিডেন্ট না হয়। কি হয়েছে বলবে তো? লোকগুলো কারা? ডাকু, রবার্টস, সরহদ কে উস পার সে আয়ে। আচ্ছা ঠিক আছে, তাতেই বা আমাদের ভয় কি? আমাদের সঙ্গে তো তেমন ভ্যালুয়েবল কিছু নেই। আছে স্যার, আছে। একটা ৮০ লাখ টাকা দামের গাড়ি রয়েছে। ওরা জাস্ট আমাদের গুলি করে মেরে গাড়িটা নিয়ে বর্ডারের ওদিকে চলে যাবে। এই গ্যাংটার কথা আমি জানি স্যার, এরা এর আগেও এই কাজ অনেকবার করেছে। আমি নিশ্চিত ওরা আমাদের জন্যই আজকে এখানে এসেছে। ওদের কাছে কোনোভাবে খবর পৌঁছে গিয়েছিল রাতে আমরোহিতে গিয়েই আমাদেরকে ধরতো। কপাল খারাপ, তাই তার আগেই ওদের চোখে পড়ে গেলাম। কপাল যে কতটা খারাপ সেটা বুঝতে পারলাম পাথরের আড়াল থেকে খোলা জায়গায় গাড়িটা বেরিয়ে আসা মাত্রই। মরুভূমির আঁধি তার সর্বশক্তি দিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল। ২৫০০ কেজি ওজনের গাড়িটা সেই হাওয়ার ধাক্কায় নৌকার মতো দুলে উঠল। ডাকাতদের চোখে ধুলো দেওয়ার জন্য বৃন্দা এখন গাড়ির হেডলাইট নিভিয়ে দিয়েছে, আর অন্ধের মতো ঝুড়ো বালি, টিলা, গর্ত সবকিছুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। এই এই ওটা কি? স্যার চুপ যাইয়ে, চুপ যাইয়ে, বসে পড়ুন। গোলিয়াঁ চল রही हैं, ওরা গুলি চালাচ্ছে স্যার, গুলি চালাচ্ছে। বৃন্দা, বুঝলাম আলো নিভিয়েও ডাকাতদের চোখে ধুলো দেওয়া যায়নি, কারণ বিশাল শব্দ করে দুটো বুলেট পরপর গাড়ির পেছনের স্টিলের পাতে ধাক্কা খেয়ে ছিটকে গেল। পরেরটা নিশ্চয়ই পেছনের কাঁচ ভেঙে ভেতরে ঢুকবে। সুমেধের কথা মতো গাড়ির মেঝের ওপর শুয়ে পড়লাম, আর ঠিক তখনই গাড়িটা উল্টে গেল। সেই সরু বালিয়াড়ির ফালিটা থেকে আমরা গড়িয়ে পড়তে শুরু করলাম। দু হাতের আড়ালে মাথা মুখ গুঁজে মেঝের ওপর শুয়ে পড়ে রইলাম।
একটা সময় গাড়ির ডিগবাজি থামল, একটু কাত হয়ে দাঁড়িয়ে গেল গাড়িটা। তারপর বেশ কিছুটা সময় কেটে গেল। আগে নিশ্চিত হলাম যে সেরকম আঘাত কিছু লাগেনি এবং আমাদের দিকে বন্দুক তাক করেও কেউ দাঁড়িয়ে নেই। তারপর খুব সাবধানে মাথা তুললাম। সুমেধ, বৃন্দা, তোমরা ঠিক আছো? हाँ सर, ऑल ओके? हम सब ठीक है। हाँ सर, हाँ सर, मैं ठीक हूँ, मैं ठीक हूँ सर। ठीक है। এখন কি হবে সুমেধ? এই গাড়িটাকে আমরা সোজা করব কি করে? মাথায় হাত দিয়ে ভাবছি কি করা যায়। ঠিক সেই সময় দূর থেকে কানে এলো একটার পর একটা তীব্র চিৎকার। কেমন যে ছিল সেই আর্তনাদ তা ভাষায় বোঝাতে পারবো না। পরিষ্কার বুঝতে পারছিলাম অনেকগুলো মানুষ আর পশু একসঙ্গে মৃত্যু যন্ত্রণায় চিৎকার করছিল। একসময় সেই আর্তনাদের তীব্রতা আস্তে আস্তে কমে এলো, তারপর একেবারে থেমে গেল। বৃন্দা, বৃন্দা, গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো, স্টার্ট দাও। লোকগুলোর কি হলো দেখতে হবে। असंभव सर, हम नहीं जाएंगे। তোমরা না গেলে আমি একা যাব। सर, सर। বাধ্য হয়েই সুমেধ গাড়ির ছাদে উঠে দাঁড়ালো। ওর কাঁধে পা রেখে বৃন্দা কোনো রকমে গর্তটার কিনারাটাকে হাতের নাগালে পেয়ে ওপরে উঠে পড়ে। তারপর ওই নিচে ঝুঁকে পড়ে এক এক করে আমাদের দুজনকেও ওপরে টেনে তুলল। বাইরে বেরোনোর পর যেদিক থেকে আর্তনাদগুলো ভেসে আসছিল সেই দিকে দৌড়লাম। একবার ঘাড় ঘুরিয়ে দেখলাম সুমেধ আর বৃন্দাও আমার পেছন পেছন দৌড়ে আসছে। সুমেধের হাতে 5 সেলের টর্চ আর বৃন্দার হাতে গাড়ির স্প্যানার। ওটা ছাড়া তখন আমাদের কাছে আর কোনো অস্ত্র ছিল না। ঝড় থেমে গিয়ে আকাশ ক্রমশ পরিষ্কার হচ্ছিল। তারার আলোয় অলৌকিক লাগছিল চারিদিক। সবকিছুই মনে হচ্ছিল যেন কাজল দিয়ে গড়া। কাজলের বালিয়াড়ির মধ্যে কাজলের টিলা, তার নিচে ডালপালা মেলে দাঁড়িয়ে রয়েছে কাজল দিয়ে তৈরি ক্যাকটাস গাছের সারি। সেই নিকষ কালো মরুভূমির মধ্যেই হঠাৎ নজরে পড়ল বেশ কিছুটা দূরে কি যেন একটা চকচক করছে। সেদিকে খানিকটা এগিয়ে যেতেই বুঝলাম ওটা আসলে একটা টর্চ। ওই ডাকাত দলের কারুর হাত থেকেই নিশ্চয়ই মাটিতে পড়ে গিয়েছিল টর্চটা, তখনও নেভেনি। এবার আমরা গতি কমিয়ে খুব সাবধানে পা টিপে টিপে জায়গাটায় পৌঁছলাম। পৌঁছানো মাত্রই বৃন্দা আতঙ্কে চিৎকার করে উঠল, সামনে দেখিয়ে স্যার। আমাদের সামনে 4টে উট আর 6 জন মানুষের কঙ্কাল পড়ে রয়েছে। পিরানা, মরু পিরানা। सर इधर देखिए, सर, सर इधर देखिए। বনে জঙ্গলে ঘোরার যে সামান্য অভিজ্ঞতা রয়েছে আমার, তার থেকে এটুকু জানি যে প্রাণীর ওজন যত বেশি তার পায়ের ছাপ তত গভীর হয়। পোকা না মাকড় জানি না, তবে এই মুহূর্তে বালির ওপর যে পায়ের ছাপগুলোর ওপরে সুমেধের টর্চের আলো স্থির হয়ে আছে, সেগুলোর মালিকের শরীরের ওজন একজন পূর্ণবয়স্ক মানুষের থেকে নিশ্চিতভাবেই অনেক বেশি। সেই রকমই অসংখ্য পায়ের দাগ ওই হত্যালীলার জায়গা থেকে একদিকে চলে গেছে। আমি প্রায় সবকটা মানুষ এবং পশুর হাড় মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় ভালো করে দেখলাম। আমি ডাক্তার নই, তবু হাড়ের গায়ে আঁচড়ের মতো অজস্র দাগ আমার চোখ এড়াল না। দাগগুলোকে সবচেয়ে ভালো তুলনা করা যায় নারকোল কোড়ানোর সময় শ্বাসের ওপর যে কুড়ুনির দাগ পড়ে তার সঙ্গে। নারকোল কুড়ুনির কথা মনে পড়তেই আরও একটা কথা মনে পড়ে গেল। সেসিল পার্কারের ক্ষতস্থান দেখে
জয়পুর হাসপাতালের ডাক্তারবাবুরা বলেছিলেন মুখের ওপর দিয়ে যেন করাতের মতো কোনো ধারালো অস্ত্র চলে গেছে। কি কি বলবো বুঝতে পারছি না স্যার। শুনলে শুনলে আপনারা আমাকে পাগল বলবেন, কিন্তু ধরুন যদি মানুষের চেয়েও বড় কোনো পোকা থাকতো তাহলে তাহলে তার পায়ের ছাপ হতো ওই রকম। সুমিত ভাই আমাদের একটা শেল্টার চাই এক্ষুনি। গাড়িতে ফিরে গেলে হবে না? যেখান থেকে বাইরে বেরোতে আধ ঘন্টা সময় লাগে সেখানে আর ঢুকতে চাই না। অ্যাটাক করলে বাঁচতে হবে তো। কিসের অ্যাটাকের কথা ভাবছেন স্যার? কুছ তো বলিয়ে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, সত্যি কি খুব বড় কোনো কীড়া, কোনো পোকা এসে খেয়ে গেছে ওদের? হ্যাঁ, এ কি সম্ভব স্যার? সুমেদ, সবকিছু দেখে তো তাই মনে হচ্ছে। পোকা? কীড়া? হ্যাঁ, পোকা কি কখনো এত বড় হয় যে মানুষকে উঠকে খেয়ে নিতে পারে? এ তো খুব আজীব লাগছে স্যার। মনে মনে বললাম, যদি নিজেদের বাঁচাতে না পারি তাহলে কাল সকালে আর এতটা আজগুবি লাগবে না। শোনো, আর দেরি করো না, পরে আবার এসব নিয়ে আলোচনা করা যাবে। আপাতত একটা আশ্রয় খুব জরুরি, এমন একটা আড়াল যেখানে দাঁড়িয়ে আমরা এই পোকাগুলোর মোকাবিলা করতে পারবো। আর হ্যাঁ, বন্দুকগুলো কুড়িয়ে নাও। কঙ্কালের পাশ থেকে আমি আমার দু হাতে দুটো সেমি অটোমেটিক রাইফেল তুলে নিলাম। দেখলাম সুমেধ সিং আর দুটো রাইফেল তো নিলই, একটা বড় হান্টিং নাইফও তুলে কোমরে গুঁজে নিল। তারপর আমরা কঙ্কালগুলোর বুক থেকে বুলেটের মালা খুলে নিলাম। বৃন্দা কিছুক্ষণ হাঁ করে আমাদের কাজকর্ম দেখল, তারপরেই একটু দূরে গিয়ে বালির ওপরে উবু হয়ে বসে ওয়াক তুলতে শুরু করলো। মায়া হচ্ছিল ছেলেটার জন্য, ও খুব নরম ধরনের ছেলে। এই বিভৎসতা ওর জন্যে নয়, বেচারা বন্দুকও চালাতে জানে না। এবার কি করবে সুমেধ? কোথায় যাবে? স্যার, আমি যতক্ষণে একটা শেল্টার খুঁজে বার করছি ততক্ষণে আপনি আর বৃন্দা দুজনে মিলে গাড়ি থেকে কিছু রসদ বার করে রাখুন। একজন নিচে নেমে যাবেন আর আরেকজন উপর থেকে রস্সিতে বাঁধা সামান। দেখো সুমেধ, এখন শেল্টার খোঁজাটা বেশি প্রয়োজন। আমাদের তিনজনের আলাদা হওয়া চলবে না। স্যার এটা তো থর ডেজার্ট স্যার, এখানে শেল্টার পাবো কোথায়? আমরোহী গ্রামের কোনো বাড়ি যদি এখনো অক্ষত থাকে, সেটাই তো আমাদের আশ্রয় হতে পারে। চলো চলো, এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক নয়। বেশি খুঁজতে হয়নি, ওরকম একটা ঘর দেখাই যাচ্ছিল। বেলে পাথরের স্ল্যাব দিয়ে তৈরি শক্তপোক্ত চৌকোনা ঘরটা দাঁড়িয়েছিল একটা পাথরের টিলার মাথায়। টর্চের আলোয় একবার ভেতরটা চোখ বুলিয়ে নিলাম। এই তো একদম আইডিয়াল। চলো, আর দেরি করব না। শুকনো খাবার, জল, কার্বলিক অ্যাসিড আর শীতের পোশাক, ব্যাস। আপাতত গাড়ি থেকে এইটুকুই নিয়ে আসি। চলো। স্যার কদিনের মতন আনবো? বুঝতে পারলাম ওর এই প্রশ্নের মানে হচ্ছে কবে এখান থেকে উদ্ধার পাব। এর উত্তর আমারও জানা ছিল না। দেখো, দুদিনের মধ্যে আমরা তালছপ্পড়ে না ফিরলে দোকানিয়াজি নিশ্চয়ই খোঁজ নিতে আসবেন, কিন্তু তার আসতেও তো সময় লাগবে। তার মানে খুব কম করে অন্তত 3 দিন আমাদের এখানে থাকতেই হবে। গাড়ি থেকে জিনিসপত্র নিয়ে এসে শুকনো খেজুর পাতা কুড়িয়ে এনে ঘরটা একটু ঝাঁট দিয়ে নিলাম। সুমেধ বুদ্ধি করে দুটো বড় রাবার শিট নিয়ে এসেছিল। সেগুলোকে মেঝের ওপর পেতে তার উপরে কম্বল বিছিয়ে আমরা তিনজনে গুছিয়ে বসলাম। একটু শীত শীত করছিল, তাই আগুন জ্বাললাম। ভয়টা কাটতেই যেন শরীর ছেড়ে দিল, আর অসম্ভব ক্লান্তিতে ঘুম এসে গেল। ঘুমিয়ে পড়েছিলাম আমরা তিনজনেই।
ঘুম ভাঙল এক টানা একটা আর্তনাদে। চোখ খুলেই দেখলাম ঘরের দরজার কিছুটা ভেতরে একটা অদ্ভুত পোকার মুখ, চকচকে সবুজ আঁশ দিয়ে মোড়া বিশাল একটা মাটির হাঁড়ির মতো এই বস্তুটিকে যে মুখ বলে চিনতে পেরেছিলাম তার একমাত্র কারণ ওই হাঁড়ির দুপাশে দুটো বিশাল চোখের উপস্থিতি। মানুষের চোখ নয়, পোকার পুঞ্জাক্ষী। তাছাড়া হয়তো দুটো সুরও ছিল, কিন্তু তখন আর সেসব খেয়াল করিনি। তবে সদ্য ঘুম ভাঙা চোখেও যেটা বুঝতে পেরেছিলাম সেটা হলো ওই পোকাটার করাতের মতো দুসারি দাঁতের মধ্যে ধরা রয়েছে বৃন্দার একটা পা, আর বৃন্দা যন্ত্রণায় চিৎকার করছে। কি করবো? আমার হাতে নাগালে ছিল সেই হান্টিং নাইফটা। আমি ছুরির ফলাটা সর্বশক্তি দিয়ে ওই পোকাটার মাথায় গেঁথে দেওয়ার চেষ্টা করলাম। মনে হলো যেন কোনো লোহার পাতের ওপর ঘা মারলাম, কিন্তু ওই বিশাল পোকাটাও নিশ্চয়ই কিছুটা আঘাত পেয়েছিল। সে বৃন্দার পায়ের ওপর থেকে কামড় ছেড়ে খানিকটা পিছিয়ে গেল। আমি লাফিয়ে উঠে লোহার পাল্লা দুটো ঠেলে বন্ধ করে দিলাম। বৃন্দা ওর মোটা হান্টার শুটা না খুলেই ঘুমিয়ে পড়েছিল, সেই জন্যই ওর ডান পায়ের পাতাটা বেঁচে গেল। পুরোপুরি বাঁচেনি অবশ্য। দেখলাম বেশ কিছুটা জায়গার মাংস খুবলে গেছে। সেই মুহূর্তে নিজের একটা চরম ভুল বুঝতে পেরেছিলাম, এমন একটা ভুল যার দাম দিতে হলো বৃন্দাকে। কেমন করে ভুলে গেলাম আগুন অন্য সব হিংস্র প্রাণীকে দূরে ঠেলে দিলেও পোকাকে কাছে টানে। আর আমরা এখন যাদের মোকাবিলা করছি তাদের চেহারা যত বড়ই হোক, আদতে তো তারা পোকাই। তাহলে আমি আগুন জ্বালাবার মতো ভুল করলাম কেমন করে? বৃন্দা বৃন্দা বৃন্দা, शांत हो जाओ বৃন্দা, काम ना বৃন্দা বৃন্দা, देखो देखो मैं ये पहना रहा हूँ, বৃন্দা शांत हो जाओ, सब ठीक हो जाएगा, काम ना। সুমেদ ইতিমধ্যেই বৃন্দার পায়ের ক্ষতস্থানে ড্রেসিং করতে শুরু করে দিয়েছে। সেটাও ভীষণ জরুরি কাজ, তাই নিজেই একটা রাইফেল হাতে নিয়ে বেরিয়ে এলাম। একবার চট করে 360 ডিগ্রি ঘুরে দেখে নিলাম খুনে পোকাগুলোকে আর দেখা যাচ্ছে কিনা। দেখতে পেলাম না। বৃন্দার পায়ে ড্রেসিং হয়ে যাওয়ার পর ঘরের আলো নিভিয়ে দিলাম পোকাদের ভয়। যদিও 3 জনেই জেগেছিলাম, তবু সারা রাত কেউ কারো মুখ দেখতে পাইনি। জেগে জেগে শুনছিলাম বৃন্দা ক্রমাগত যন্ত্রণায় কাতরে যাচ্ছে। সকালে উঠে দেখলাম ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে। বুঝলাম পায়ের ক্ষতটা বিষিয়ে গেছে। খুব তাড়াতাড়ি হাসপাতালে না নিয়ে যেতে পারলে ভয়ঙ্কর বিপদ। সকাল 8টা বাজে। মরুভূমির আকাশ আজ আশ্চর্য নীল। পাথরের ঘরটার দরজার সামনে দাঁড়িয়ে দেখছিলাম ঝাঁকে ঝাঁকে স্যান্ড গ্রাউজ তীব্র বেগে উড়ে যাচ্ছে। স্যার, একটা জিনিস দেখে যান। হ্যাঁ, আসছি সুমেদ ভাই। ঘরে ঢুকে দেখলাম সুমেদ দরজার ঠিক উল্টো দিকে যে দেওয়ালটা রয়েছে সেটার সামনে দাঁড়িয়ে মন দিয়ে কি যেন একটা দেখছে। আমাকে ঘরে ঢুকতে দেখে ইশারায় কাছে ডাকলো। চ্যাটার্জি স্যার, এটা কি জিনিস? খোলা দরজা দিয়ে সকালের রোদ সরাসরি দেয়ালের ওই জায়গাটার ওপর গিয়ে পড়েছিল। প্রথমে বুঝতে পারিনি সুমেদ কি দেখাতে চাইছে। তারপর দেখলাম সমস্ত চৌকো পাথরের ব্লকের মধ্যে শুধু ওই জায়গাটাতেই দেয়ালের গায়ে একটা মানুষ প্রমাণ লম্বাটে পাথরের ব্লক গাঁথা রয়েছে।
পাথরটার দিকে আর একটু এগিয়েই আমি স্তম্ভিত হয়ে গেলাম। চ্যাটালো বাদামি পাথরটার গায়ে একটা বিশাল পোকার মূর্তি খোদাই করা রয়েছে, যেন ঠিক ওইখানে দেয়াল আঁকড়ে অতিকায় সবুজ পোকাটা চুপ করে বসে রয়েছে। এতই নিখুঁত সেই খোদাইয়ের কাজ যে পোকাটার ডানার শিরা উপশিরাগুলো অব্দি দেখতে পাচ্ছিলাম। ভালো করে দেখুন স্যার, তেল সিঁদুরের দাগ দেখা যাচ্ছে। তার মানে এখানে যে লোকগুলো থাকতো তারা পোকার মূর্তির পূজা করত। তারা এই কীড়াকে দেবতা মনে করত। পুজো যে করত সেটা বইয়ে পড়েছি, তবে সেই মন্দিরেই যে বসে আছি সেটা বুঝতে পারিনি। হ্যাঁ সুমিত, তুই ঠিকই বলেছ। ওরা বিশ্বাস করত এই পোকাই ওদের আদি পুরুষ। ওদের দোষ নেই যদি কিছু লোক তাদের গ্রামের আশেপাশে এরকম জিনিস খুঁজে পায়। খুঁজে পায় স্যার? এটা তো পাথরে খোদাই করা। না সুমিত ভাই, খুঁজে পায়। এটা যদি মূর্তি হতো তাহলে বলতাম তৈরি করে, কিন্তু ভালো করে দেখো, এটা মোটেই মূর্তি নয়, এটা ফসিল। মাটির ওপরে এরকম পূর্ণাঙ্গ ফসিল কৈটবরা হয়তো এই একটিই খুঁজে পেয়েছিল, তাই এটাকেই মন্দিরে রেখে তারা পুজো করত। আর ওটাকে ফসিল বলে বুঝতে পারত না বলেই ভাবত ওটাই ওদের আদি পুরুষ। কিন্তু সিসিল সাহেব এটাকে দেখেই ফসিল বলে চিনতে পেরেছিলেন, এবং এটাও বুঝেছিলেন আমরোহির মাটি খুঁড়লে এরকম আরো অনেক ফসিল পাওয়া যাবে। পেয়েও ছিলেন তিনি। আমি নিশ্চিত মাত্র 2 বছরের মধ্যে যে বিশাল আর্থিক লাভটা তিনি করেছিলেন সেটা শুধু নুনের মতো সস্তা জিনিস বেচে হবার নয়। সিসিল পার্কার পুরো বেআইনিভাবে দুষ্প্রাপ্য ফসিলের একটা প্যারালাল বিজনেস চালিয়ে যাচ্ছিলেন। তাছাড়া অশ্বিনী কুমার দাগার সঙ্গে সিসিল সাহেবের দেখা হয়েছিল জয়পুরে। সিসিল সাহেব জয়পুরে যেতেন কেন? বিদেশি ট্যুরিস্টদের খোঁজে, যাদের তিনি ফসিল বিক্রি করতেন। তবে ফসিল বিক্রির কাজটা তিনি নিশ্চয়ই কৈটবদের চোখ এড়িয়েই করতেন, কারণ দেবতাদের অমর্যাদা ওরা মেনে নিত না। তাহলে এরকম লাভের ব্যবসা ছেড়ে তিনি পালাতে গেলেন কেন? ওই যে গোমটি শহরে নিজের এক কর্মচারীকে তিনি যা বলেছিলেন, নরকের কীটের ভয়, কথাটা উনি একদম আক্ষরিক অর্থে বলেছিলেন। কীট মানে এখানে কীটই, পোকা, আর কিচ্ছু নয়। অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে তিনি মাটির অনেক নিচে প্যালিওসিন যুগের পাথুরের স্তরে ব্যাপক খোঁড়াখুড়ি করেছিলেন, আর তা করতে গিয়ে একটা সর্বনাশ ঘটিয়ে ফেলেছিলেন। তার নিজেরও সর্বনাশ, আর ওই নিরীহ আদিবাসীদেরও সর্বনাশ। ওই ফসিল বেডের মধ্যেই কোথাও অক্ষত অবস্থায় ছিল প্যালিওসিন যুগের রাক্ষসে পোকার ডিম। সিসিল সাহেবের খোঁড়াখুঁড়িতে পাথুরের স্তরের ভেতর থেকে সেই ডিম বেরিয়ে এসেছিল। তারপর সুড়ঙ্গের মধ্যেই জন্ম নিয়েছিল রাক্ষসে পোকা। উনি জানতেন? আন্দাজ করেছিলেন নিশ্চয়ই, নইলে পালাতে যাবেন কেন? তবে তাঁর দুর্ভাগ্য, শেষ দিনেই তিনি হয়তো কোনো ফেলে আসা যন্ত্রপাতি বের করবার জন্য অজান্তে সেই সুড়ঙ্গটার মুখ খুলে ফেলেছিলেন, যেখানে বেড়ে উঠছিল রাক্ষসে পোকার বাচ্চারা। সঙ্গে সঙ্গে তারা রাক্ষসে খিদে নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল। সিসিল সাহেব কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়েছিলেন, যদিও মুখটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। কিন্তু পালাতে পারেনি ওই বেচারা কৈটবরা। তারা ঝাড়ে বংশে ওই রাক্ষসে পোকাদের পেটে গিয়েছিল। তারপরেও যখনই এখানে মানুষ এসেছে,
পোকার আক্রমণে তাদের প্রাণ গিয়েছে। তোমাদের হিসেবে গত 30 বছরে 3টে দল। তাদের খবর তোমরা জানো। তোমরা জানো না এরকম যাযাবরের দলও যে কখনো প্রাণ হারায়নি তা তো বলা যায় না। বাকি সময়টা ওরা নিশ্চয়ই মরুভূমির পশু পাখি শিকার করে খায়। আর কিছু না হলে স্যান্ডগ্রাউজের কলোনিতে হাজারে হাজারে পাখি তো আছেই। স্পষ্ট বুঝতে পারলাম আমার কথা শুনতে শুনতে সুমেদ একবার কেঁপে উঠল। দরজার দিকে তাকিয়ে দেখল তারা আসছে কিনা। না, আসেনি। এই হলুদ বালির প্রান্তরের মধ্যে ওদের উজ্জ্বল সবুজ রং 1 মাইল দূর থেকেও চোখ এড়াবে না। এই ব্যাপারটাই ভাবাচ্ছে জানো সুমেদ। রাতে ওদের ওই উজ্জ্বল রং কেউ দেখতে পায় না। ওরা ফুল স্পিডে ছুটে গিয়ে শিকার ধরে, কিন্তু দিনের বেলায় তো ওদের কোথাও লুকোতে হবে। দেখো, এর আগে যতগুলো ক্যারাভ্যানের মানুষ ওদের হাতে মারা পড়েছিল তারা তো নিশ্চয়ই রাতে এখান দিয়ে যাচ্ছিল না, দিনের বেলাতেই যাচ্ছিল। তাদের কাছে অস্ত্রশস্ত্রও ছিল। তাহলে পোকাগুলোকে তারা দেখতে পেল না কেন? অনেক আগে থেকেই তো সাবধান হয়ে যাওয়া উচিত ছিল, তাই না? এই ন্যাড়া বালিয়াড়ির মধ্যে ওই অত বড় পোকাগুলো লুকোলো কোথায়? সুমেদ বোকা নয়। ও সঙ্গে সঙ্গেই বুঝে নিল এই প্রশ্নটার উত্তরের সঙ্গে আমাদের বাঁচা মরা জড়িয়ে আছে। তখনই ওই দিনের আলোয় আমরা যদি ওদের দেখতে পেতাম তাহলে ওদের মারতেও পারতাম, কিন্তু দেখতে পাচ্ছি না কেন, সেটাই রহস্য। আচ্ছা, ওরা কি সেই পুরনো নুনের খাদের মধ্যে লুকিয়ে আছে? না, সেরকম যদি ওদের স্বভাবও হতো তাহলে ওরা দিনের বেলায় হামলা চালাতে পারতো না। ও কিড়া এসি জায়গা পে ছুপা হ্যায়, এমন কোন জায়গায় রয়েছে যেখান থেকে ওরা পুরো তল্লাটটা পরিষ্কার দেখতে পাচ্ছে, কিন্তু কিন্তু আমরা ওদের দেখতে পাচ্ছি না। আমি একটা রাইফেল কাঁধে ফেললাম, ট্রাউজারের পকেটে বেশ কয়েকটা কার্ট্রিজ ঢুকিয়ে নিলাম। শোনো সুমেদ, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। আর ওরা কখন আসবে সেই ভেবে যদি আমরা এখানে বসে থাকি তাহলে হয়তো আমরা কেউই বাঁচব না। কাল রাতে একটা পোকা এই মরচে ধরা লোহার পাল্লা ভাঙতে পারেনি, কিন্তু আজ নিশ্চয়ই 10টা পোকা এসে ভাঙবে। তারপর যা হবে বুঝতেই পারছো। কাজেই ওদের এখনই মারতে হবে, দিনের আলো থাকতে থাকতেই। ঠিক, চলুন স্যার, শয়তানগুলোকে একটু সবাক শিখিয়ে দিয়ে আসি। আরে পাগল হলে নাকি? বৃন্দাকে একা ফেলে রেখে দুজন চলে যাব? চলে যান স্যার, আমার জন্য ভাববেন না। আমি ঠিক থাকবো। ছোড়াটা ওই ছোড়াটা শুধু আমার হাতের কাছে রেখে যান স্যার, হাতের কাছে রেখে যান। মার ডালিয়ে শয়তানও কো, মার ডালিয়ে। তোমার সাহসকে স্যালুট জানাই বৃন্দা। যদি ওদের দেখতে পাই তাহলে কথা দিচ্ছি সুমেদকে ডেকে নিয়ে যাব। আমি এখন জাস্ট একটু আশপাশটা দেখে আসছি, ঠিক আছে? তুমি ঘুমো। প্রকৃতির জগতে একটা প্রাথমিক নিয়ম হলো কোনো প্রাণী জীবন ধারণের জন্য যেটুকু প্রয়োজন তার চেয়ে এতটুকুও বেশি এনার্জি খরচ করে না। তাই ভারী শরীর নিয়ে ওই পোকাগুলোর এই মরুভূমির বালি ভেঙে মাইলের পর মাইল হাঁটার কথা নয়। কারণ বেশি হাঁটলেই যে বেশি খাবার পাবে তার তো মানে নেই। এক বুঝতাম যদি ওরা উড়তে পারত। উড়তে পারলে অনেক কম এনার্জি খরচ করে অনেক বেশি দূরত্ব পেরিয়ে যাওয়া যায়। কিন্তু এই পোকাগুলোর ডানা সেরকম ডেভেলপড নয়, সেটা আমি ওই ফসিল থেকেই দেখে নিয়েছিলাম। তাছাড়া ডাকাতগুলোকে শেষ করার পরেও পোকাগুলো পায়ে হেঁটেই ওখান থেকে পালিয়েছিল, উড়ে নয়।
বালিতে ওদের পায়ের ছাপ ছিল। তাহলে বেটারা গেল কোথায়? ঠিক এই সময় এমন একটা দৃশ্য চোখে পড়ল যে মুহূর্তের মধ্যে আমার মাথা থেকে রাক্ষসে পোকার চিন্তা উড়ে গেল। যাতে সরাসরি মুখের ওপর রোদ না পড়ে সেই জন্যই আমি হাঁটছিলাম সূর্যকে পেছন দিকে রেখে, মানে পশ্চিম দিকে ছিল আমার মুখ। হঠাৎই দেখলাম সেদিক থেকেই কয়েকজন আর্মির জওয়ান এদিকে এগিয়ে আসছেন। যদিও উত্তপ্ত বাতাসের ঢেউ হিল হিল করে কাঁপছিল, মনে হচ্ছিল সবকিছুই যেন জলের বুকে প্রতিবিম্ব। তবু অলিভ গ্রিন ইউনিফর্ম পরা 6 জন মানুষকে চিনতে পারবো না তা তো হয় না। কেমন করে যে ভুলে গিয়েছিলাম ওইদিকেই মাত্র 3 কিলোমিটার দূরে ইন্ডো পাকিস্তান বর্ডার। এই নিয়ে দ্বিতীয়বার আমার নিজের গালে চড় মারতে ইচ্ছে করলো। বর্ডার যখন রয়েছে তখন তো কখনো না কখনো কোনো না কোনো দেশের জওয়ান সেখানে টহল দেওয়ার জন্য আসবেই। আমরা তো আরো আগেই ওখানে চলে আসতে পারতাম, সেরকম হলে কাল রাতেই। তাহলে হয়তো আজ বৃন্দাকে এইভাবে আহত হতে হতো না। শিওর হওয়ার জন্য আমি শার্টটা খুলে আমার মাথার উপরে ঘোরাতে লাগলাম। হেল্প! হেল্প! হিয়ার! ইধার! হেল্প! এবার বেশ পরিষ্কার দেখতে পেলাম 6 জন জওয়ান কাঁধে কাঁধ মিলিয়ে ডাবল মার্চ করে আমার দিকেই দৌড়ে আসছেন। রোদ্দুরে ঝলমল করছে তাদের অলিভ গ্রিন ইউনিফর্ম, মাথার মেটালিক হেলমেট। Saved! Oh! Oh God! Saved! বেঁচে গেছি। হঠাৎই মাথাটা ভীষণ হালকা লাগলো। ঘুমহীন বিশ্রামহীন শরীরটাকে একটা আরাম জড়িয়ে ধরল। আমি বালির ওপরেই বসে পড়লাম। মাথাটা কিছুক্ষণের জন্য নামিয়ে রাখলাম হাঁটুর ওপরে। একটু বাদে যখন মাথাটা তুললাম তখন আর হাতে রাইফেল তুলে নেওয়ার সময়টুকু নেই। ওরা ইতিমধ্যেই আমার খুব কাছে পৌঁছে গেছে। ওরা মানে আর্মির জওয়ান নয়, 6টা রাক্ষসে পোকা। এটাই ওদের মিমিক্রি। এইভাবেই ওই রাক্ষসে পোকাগুলো মানুষকে নকল করে মানুষের চোখেই ধুলো দেয়। এটা আমার 3 নম্বর ভুল। আর কোনো ভুল করার সুযোগ আমি পাবো না। প্রথম পোকাটা আমার দিকে ঝাঁপ দিল। ওর করাতের মতো দাঁতগুলো রোদ্দুরে চকচক করে উঠল। আমি শুধু নিজের শরীরটাকে রিফ্লেক্স অ্যাকশনে ডান দিকে ছুঁড়ে দিতে পারলাম। পাথরের ওপর আছড়ে পড়ার যন্ত্রণায় মনে হলো পাঁজরের মধ্যে যেন একটা ধারালো ছুরি ঢুকে গেল। আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে সবকিছু। হঠাৎ হঠাৎ চোখের সামনে ভেসে উঠল সেই বিভৎস মুখ, সিসিল সাহেবের মুখ। You can't befool me, you creature of the dark! নরকের কীট! দেখলাম সিসিল সাহেব বন্দুক উঁচিয়ে ধরে আছে পোকাগুলোর দিকে, আর একটা পোকা সামনের পা উঁচু করে মানুষের মতো 2 পায়ে ভর দিয়ে সিসিল সাহেবের ওপর ঝাঁপাচ্ছে। পরপর 6টা গুলির শব্দ। আমি তখন কাতরাচ্ছি। সিসিল সাহেব আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। উঠে বলুন, the vermins are finished! সিসিল সাহেব, আপনি কি ভেবেছিলেন আমি পাগল, দানব?
40 bloody years, 40 বছর ধরে অপেক্ষা করছিলাম এই প্রতিশোধটা নেওয়ার জন্য। প্রকাশবাবু জানিয়েছিলেন আপনারা এদিকের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন, তাই আমিও। 40 বছর আগে আপনি কিভাবে বেঁচে ফিরেছিলেন? কি জানেন নীলবাবু, আমরা নিজেদের সবচেয়ে বেশি ভালোবাসি, তাই সেদিন প্রাণের ভয়ে গাড়ি চালিয়ে কোনো রকমে ফিরে এসেছিলাম। দেশে ফিরে যাব ভেবেও যাইনি। আসলে নিজের করা ভুলের হিসেব নিজেই চোকাতে চেয়েছিলাম। তবে তবে আমার কাজ শেষ হয়নি। আমার আন্দাজ বলছে পশ্চিম দিকে গেলে আমি আরো পোকা পাবো। I have to eliminate them. Yes, I have to eliminate them. ওই যে আপনার রমেশ বাবু গাড়ি নিয়ে আসছেন। আমি চলি। ভালো থাকবেন। বাই মিস্টার চ্যাটার্জি, বাই। লোকটা যেমন ভোজবাজির মতো উদয় হয়ে এসেছিল, তেমনি দূরে আবার মিলিয়ে গেল। আশ্চর্য, সেদিন যে লোকটা আমার গলা টিপে আমাকে মারার চেষ্টা করেছিল, আজ সেই আমাকে বাঁচালো। ওই তো ওখানে মিস্টার চ্যাটার্জি। ও মাই গড, এগুলো কি? এ কেমন রাক্ষসে পোকা? আরে যে লোকটা চলে গেলেন উনি কে ছিলেন? আমি চিনি না, কিন্তু আপনারা? ও মাই গড, পুরোটাই লাক মিস্টার চ্যাটার্জি, শিয়ার লাক। আমাদের ইনফর্মার থাকে জানেন তো, যারা পোচারদের মুভমেন্ট সম্বন্ধে খবরাখবর দেয়। সেরকমই একজন ইনফর্মার গতকাল সকালে খবর দিল ফ্রম দ্য আদার সাইড অফ দ্য বর্ডার একটা ডেঞ্জারাস গ্যাং আমরোহির দিকে রওনা দিয়েছে। শুনেই তো আমি লাফিয়ে উঠেছি। পরিষ্কার বুঝতে পারছিলাম আপনাদের টার্গেট করেই ওরা ঢুকেছে। তারপরের কয়েক ঘন্টা কি হেকটিক গেছে চিন্তা করতে পারবেন না। সরকারি নিয়মকানুন বোঝেনি তো, এই কনভয় আর পার্সোনাল মোবিলাইজ করতেই বিকেল হয়ে গেল। তারপর নন স্টপ 18 ঘন্টা ড্রাইভ করে আসলাম বলেই এই দেরিটা হয়ে গেল। আমি ওনাদের সিসিল সাহেবের কথা আর বললাম না। এই রিভেঞ্জ একমাত্র তাঁর। 40 বছর অপেক্ষা করার পর। তাই আজ আমি তাকে আর বঞ্চিত করতে চাইলাম না। রোদের হাত থেকে বাঁচবার জন্য একটা বড় সড়ো ত্রিপল খাটানো হয়েছিল। ওখানেই একদিকে একটা স্ট্রেচারের ওপর শুয়েছিল বৃন্দা। ফরেস্ট ডিপার্টমেন্টের ডাক্তারবাবু ওর পায়ে নতুন করে ড্রেসিং করছিলেন। সুমেধ সিং 6 জন ফরেস্ট গার্ডের সঙ্গে গিয়েছে আমাদের গাড়িটাকে তুলতে। মিস্টার ডোকানিয়ার সঙ্গে যে 4টে গাড়ির কনভয় এসেছে, তাদের সঙ্গেই রশি, চেন সবই ছিল। কাজেই আশা করি গাড়িটাকে ওঠাতে ওদের অসুবিধে হবে না। ওটা এলেই আমরা রওনা হব। আরও 4 জন কর্মচারী কিছুটা দূরে বালিতে গর্ত খুঁড়ছিল, তবে ওদিকে তাকাতে ইচ্ছে করছিল না। পোকাগুলোকে ওখানে কবর দেওয়া হচ্ছে। সিসিল পার্কার যাদের বলেছিলেন নরকের কীট। চলো বাকি গোছগাছ করে নাও, এবার আমরা রওনা দেব। শেষ অবধি আমরা যখন রওনা হলাম, তখন আমরোহির আকাশে সূর্য ডুবছে। রমেশজি একটা জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে দিয়ে বললেন, আসুন মিস্টার চ্যাটার্জি, নামুন। কোথায়? সে কি, আপনার কোয়ালা ম্যাগাজিনের অ্যাসাইনমেন্ট, ছবি তুলবেন না? ওই দেখুন। রমেশজি যেদিকে আঙুল দেখালেন, সেদিকে তাকিয়ে দেখি বিশাল এক অস্ত সূর্যের সামনে নানান মাপের প্যারাবোলা এঁকে উড়ে যাচ্ছে স্যান্ড গ্রাউজ পাখিদের ঝাঁক। তাদের অনর্গল কিচিরমিচিরের মধ্যে কোথাও কোনো বিভীষিকার চিহ্ন ছিল না। এক মুহূর্ত আগেও প্রাণ হারাতে বসেছিলাম। সে ছিল এক অন্য শিহরণ। আর এখন এই অপূর্ব দৃশ্য, এ যেন আর একটা অদ্ভুত সুন্দর অনুভূতি। এরপর কোথায় যাওয়ার প্ল্যান দাদা?
পাহাড়ে যাব ভাবছি। যাবে? সানডে সাসপেন্সে শুনছিলেন মোরু পিরানহা। নীল চ্যাটার্জি ফিরবেন শিগগিরই। রচনা সৈকত মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ অর্পণ চ্যাটার্জি, নীল চ্যাটার্জি শেখর, রমেশ ডোকানিয়া ও প্রকাশ ইন্দ্রনীল ভাদুরী, সুমেধ ঋতব্রত, বৃন্দা সায়ন, সিসিল পার্কার অংশুমান পাল, অশ্বিনী কুমার দাগার চরিত্রে অগ্নি, অন্যান্য চরিত্রে মির্চি টিম। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সৌম্য এবং শুভ। কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস, প্রচার সহায়তায় অর্ণব, শব্দগ্রহণ ও পরিচালনায় অভিজিৎ রায় মল্লিক, কাহিনীর সূত্রধার এবং সৃজনশীল পরিকল্পনা ও পরিচালনায় আমি ইন্দ্রাণী। সানডে সাসপেন্স আপনি শুনতে পারবেন আমাদের মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে এবং গানা অ্যাপে। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।